হ্যালো, হ্যালো। ওয়েবে মনে হয় ক্লাস দেখতে পারতেছো। ফেসবুকে এখনো ক্লাস লাইভ হয় নাই। আমি একটু ফেসবুকে লাইভটা করার চেষ্টা করি। ফেসবুকে দেরি হচ্ছে। তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? আজকে চারিদিকে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। গত দুদিন ধরে ইন্টারনেটের অবস্থা খারাপ। কারণ হচ্ছে সারাদিনই বৃষ্টি বাদল। এই জন্য হয়তো ফেসবুকে লাইভটা শুরু হয়নি। আমি ফেসবুকে লাইভটা কেটে আবার শুরু করতেছি। ওকে, ফেসবুকে লাইভ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ক্লাসে। আজকে আমরা হচ্ছে আমাদের বায়োলজির অফিসিয়াল যাত্রা শুরু করতেছি, তাই না? তো অলরেডি তো ধরো আমরা আমাদের কয়েকটা ফ্রি ক্লাস করছি। তো যারা যারা ফ্রি ক্লাস করো নাই তারা সমস্যা নেই, আর ফ্রি ক্লাসে এখন ফিরে যাওয়া লাগবে না। এখন আমরা পেইড ক্লাসের মধ্যে এখন আমরা সব ঠিকঠাকভাবে করব। অ্যান্ড ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারটাকে সর্বোচ্চ সর্বোচ্চ 20টা লেকচারের মাধ্যমে সমাপ্ত করব। যার আজকে প্রথম লেকচার শুরু হলো। সো লম্বা একটা জার্নি আমাদের এই পুরো চ্যাপ্টার করতে 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 হবে। এবং চ্যাপ্টার পড়তে পড়তে একটা সময় দেখা যাবে তোমরা অনেকে ক্লান্ত হয়ে যাবা, টায়ার্ড হয়ে যাবা। বাট তারপর টেনশনে কিছু নাই, আমরা এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে শেষ করব, ঠিক আছে? তো তোমরা একটু আরেকবার কমেন্টে আমাকে জানাই দিও সব কিছু স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা আর দেখতে পাচ্ছ কিনা। ওকে, তাহলে দেখো কৌশলের গঠন। আমি এখন সরাসরি পড়ার মধ্যে ঢুকবো, ঠিক আছে? সরাসরি পড়ার মধ্যে ঢুকবো, কোনো এক্সট্রা কথা হবে না এবং এক্সট্রা কোনো কিছু না, জাস্ট সরাসরি আমরা পড়ার মধ্যে ঢুকবো। আমার পড়ানোর কিছু নিয়ম আছে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে আমি ক্লাসে কিন্তু কমেন্ট পড়ি না। সো তোমরা হাজার কমেন্ট করলেও কিন্তু লাভ নাই, আমি সেই কমেন্ট একটাও দেখতে পারবো না, দেখি না, সত্যি কথা। তোমাদের জন্য টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপের মধ্যে তোমরা তোমাদের সকল ডাউট দিবা, সেই ডাউটটা আমি এখান থেকে তোমাদের সব কিছু কী করে দিব, ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আর ইন কেস কারো যদি স্পেশালি কোনো কোশ্চেন থাকে, পড়া রিলেটেড কোশ্চেন, সেটা কমেন্টে করবা। এছাড়া অন্য কোনো, ভাইয়া কেমন আছেন, ভাইয়া খাইছেন কিনা, ভাইয়া আপনি আসেন কিনা, ভাইয়া আপনি কালকে আসবেন কিনা, ভাইয়া আপনি কালকে যাবেন কিনা, ভাইয়া আপনি ঘুমাবেন কিনা, এগুলো কোনো কমেন্টে আমি দেখি না বা রিপ্লাইও গ্রহণ করি না। সো এগুলো করো না, ঠিক আছে? আমি যদি কখনো কোনো প্রশ্ন করি তখন সেটার অবশ্যই উত্তর দিবা কমেন্টে। এছাড়া এক্সট্রা কোনো কিচ্ছু না। আমি এখন বর্তমানে ওয়েব অ্যাপে আছি, ফেসবুকেও আমি আছি। ফেসবুকের কমেন্টগুলো আমার চোখে আসতেছে, একটু দেরি করে আসতেছে। সো তোমরা যারা যারা ওয়েব অ্যাপে আসো তারা সরাসরি রিয়েল টাইম আমার সাথে ক্লাসটা করতে পারবা, ফেসবুকেও পারবা ইনশাল্লাহ। আমার সামনে এখন ওয়েব অ্যাপের ক্লাসের কমেন্টগুলো আসতেছে চোখের সামনে। ওকে, তাহলে দেখো প্রথমত আমি স্লাইড দিয়ে পড়াই, স্লাইড ধরে ধরে পড়াই। স্লাইডের মধ্যে আমার বই এবং এভরিথিং সব কিছু থাকে। এবং তোমাদেরকে আমি যখন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, সেই ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে আমি এক্সপ্লেন করছি যে আমার স্লাইড হচ্ছে অল ইন অন স্লাইড, মানে আমার এক স্লাইডের মধ্যে সব কিছু আছে, তোমাকে এক্সট্রাভাবে কোনো কিছু খুঁজতে হবে না, ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা। তো এই স্লাইডটা তুমি কিভাবে ব্যবহার করবা, প্রথমে একটু আমি স্লাইড সংক্রান্ত কিছু কথাবার্তা বলে ফেলি। প্রথমত, আমাদের স্লাইডে ব্যবহার করা হয়েছে অনেক লেখকের বইয়ের পিডিএফ এর স্ক্রিনশট। সো আমি অনেক লেখকের বইয়ের পিডিএফ এর স্ক্রিনশট এখানে আমি ব্যবহার করছি, ঠিক আছে? তবে আমি মোস্টলি কোন বইয়ের বেশি ব্যবহার করতেছি, আবুল হাসান স্যারের বই। আবুল হাসান স্যারের বইটাকে আমি উদ্ভিদ বিজ্ঞানের জন্য বেশি ব্যবহার করতেছি। সো তুমি অনেকেই প্রশ্ন করো, ভাই এটা কোন বই থেকে পড়াচ্ছেন বা এটা কোন বই থেকে দেখাচ্ছেন? এই টাইপের প্রশ্ন উত্তরটা এখানে দেওয়া আছে। স্লাইডে দেখানো বই বায়োলজি প্রথম পত্র আবুল হাসান স্যার।
সো আশা করি তুমি এই উত্তরটা পেয়ে গেছো। আচ্ছা, তাছাড়া অন্যান্য রাইটারের ইনফরমেশন যখন লাগবে তখন আমি সেটাকে স্ক্রিনশট আকারে দিয়ে দিব। ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি এই স্লাইডে ব্যবহার করা হয়েছে, এআই জেনারেটেড পিকচার এখানে ব্যবহার করা হয়েছে, যেগুলো আমি এআই দিয়ে তৈরি করছি। এআই জেনারেটেড কিছু তথ্যও মাঝে মাঝে ব্যবহার করা লাগছে। হাতে এখনো ছবি স্লাইডে ব্যবহার করা হবে, বিগত বছরের প্রশ্নাবলী সহ আরও অনেক রিসোর্সের তথ্য আমাদের স্লাইডে আছে। তো স্লাইডগুলো বোঝার জন্য কিছু সাংকেতিক চিহ্ন আমি ব্যবহার করি, স্লাইডের মধ্যে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। কি, যদি কোনো জায়গায় স্লাইডের উপরে কনসেপ্ট অনলি লেখা থাকে, তাহলে মাথায় রাখবা এই সকল তথ্য তুমি মুখস্থ করবা না, ওই স্লাইডের তথ্য তুমি মুখস্থ করবা না, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা একদমই নাই। কিন্তু ওই পড়াটা সুন্দর করে বোঝানোর জন্য আমি উপরে এই স্লাইডটা ব্যবহার করছি এবং উপরে লিখে দিছি কনসেপ্ট অনলি। তাহলে কনসেপ্ট অনলি যে স্লাইডের মধ্যে লেখা থাকবে, যে স্লাইডের মধ্যে এরকম কনসেপ্ট অনলি লেখা থাকবে, তাহলে বুঝতে পারবা এই স্লাইডগুলো আলটিমেটলি তোমাকে পড়তে হবে না, এই মানে মুখস্থ রাখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যেই স্লাইডের উপর মেমোরাইজ লাইন্স এরকম লেখা থাকবে, মেমোরাইজ লাইন্স মানে লাইনগুলো মুখস্থ করো, তাহলে বুঝতে হবে যে তথ্য তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এমসিকিউতে আসতে পারে, বইয়ের দাগানো লাইন থাকলে সেগুলো মুখস্থ করতে হবে। তাহলে ধরো কোনো একটা পেজ এরকম আছে এবং পেজের মধ্যে আমি কিছু দাগায় রাখছি এবং পেজের উপর এরকম লেখা আছে যে মেমোরাইজ লাইন্স, মানে হচ্ছে তোমাকে এটা মুখস্থ করতে হবে, এই পেজে দাগানো লাইনগুলো তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে। কোনো পেজে যদি এরকম লেখা থাকে নলেজ, নলেজ, তার মানে বুঝতে পারবা যে এটা সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওই পেজটা বা ওই স্লাইডটা সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিংবা নিজের মতো করে সাজিয়ে পরীক্ষা লিখতে হবে সেই জিনিসটাকে মুখস্থ না করলেও, এবং সাথে এখান থেকে এমসিকিউ থাকতে পারে যেগুলো দাগানো থাকবে। যদি কখনো স্লাইডে লেখাও না থাকে আমি লিখে দিব নলেজ, মেমোরাইজ অর কনসেপ্ট, আমি হাতেও লিখে দিতে পারি, বাট এই জিনিসগুলো থাকলে তুমি বুঝতে হবে এর মিনিংটা অ্যাকচুয়ালি কী। কোনো লেখার পাশে যদি এম লেখা থাকে, এম বা এরকমভাবে যদি এম লেখা থাকে, তাহলে বুঝতে হবে ওই অংশটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ওই লাইনটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। যেমন এমন হতে পারে যে একটা পেজের মধ্যে ধরো কনসেপ্ট অনলি লেখা, বাট সেই পেজের মধ্যে কোনোটা লাইন আছে যেখানে এম লেখা, তার মানে কি ওই লাইনটা তোমাকে এমসিকিউর জন্য জানতে হবে। তো এগুলো তুমি এখন এগুলো মনে রাখার কিছু নাই, এগুলো তুমি ধাপে ধাপে যখন আমার কাছে পড়তে থাকবা, ধাপে ধাপে তুমি যখন আমার কাছে পড়তে পারবা, তখন তুমি বুঝবা আসলে কোনটার মিনিংটা কী। তারপরে আমি আগে থেকে এক্সপ্লেন করে দিলাম, এটা স্লাইডের উপর লেখা থাকবে, ঠিক আছে। তাহলে চলো এখন পড়ার মধ্যে চলে যাই। আমরা কিন্তু ক্লাসে একদমই সময় নষ্ট করবো না, আমি ক্লাসে এক্সট্রা কথা বলা একদমই পছন্দ করি না। তোমরা যারা আমার ক্লাস প্রিভিয়াসলি করছো, কিছু না কিছু করছো, তারা হয়তো দেখছো আমি ক্লাসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খালি পড়াই, আমার কথা একটা শুধুমাত্র পড়া নিয়ে, এক্সট্রা কোনো কথা আমার ক্লাসে হবে না, ঠিক আছে। ওকে, তাহলে প্রথম কথা, যেহেতু চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ ও এর গঠন, তার মানে কোষ নিয়ে কথাবার্তা বলবে। কী নিয়ে কথাবার্তা বলবে? কোষ নিয়ে কথাবার্তা বলবে। কোষ নিয়ে কী কথাবার্তা? কোষ কী? কোষ কী? কোষ হচ্ছে জীবদের গাঠনিক এবং কার্যকরী একক। কোষ হচ্ছে জীবদের গাঠনিক এবং কার্যকরী একক। গাঠনিক এবং কার্যকরী একক শব্দটা একটু ভেঙে আমরা একটু চিন্তা করি। গাঠনিক এবং কার্যকরী একক, এই লাইনটা তো আমরা সেই মানধাত্তা আমল থেকে শুনে আসতেছি, বাচ্চাকাল থেকে শুনে আসতেছি। জীবদের গাঠনিক এবং কার্যকরী একক হচ্ছে কোষ, জীবদের গাঠনিক এবং কার্যকরী একক হচ্ছে কোষ। গাঠনিক মানে কি? গাঠনিক মানে হচ্ছে জীব দেহটা গঠনই হবে কোষ দিয়ে, সেটা এক কোষী হোক আর বহু কোষী হোক, জীবটা এক কোষী হোক আর বহু কোষী হোক। তুমি যদি এক কোষী ব্যাকটেরিয়ার কথা চিন্তা করো, তুমি ধরো একটা এককোষী ব্যাকটেরিয়াও কিন্তু কি একটা কোষ, একটা কোষ, একটাই কোষ, এবং তার মধ্যে জীবন ধারণের জন্য সকল ক্ষমতা তার মধ্যে আছে, এবং সেটাই একটা কোষই একটা জীবন, এবং সেই একটা কোষই কিন্তু একটা জীবন। কারণ কি, ব্যাকটেরিয়ারও তো জীবন আছে, তাই না? ব্যাকটেরিয়ারও তো কি আছে, জীবন আছে। তাহলে এখানে একটা কোষই একটা জীবন হিসাবে কি করতেছে, কাজ করতেছে, এবং ওই একটা কোষই তার সব কিছু। ওই একটা কোষের মধ্যে সে খাবার শোষণ থেকে শুরু করে সব কিছু, যা যা করা দরকার সব কিছু কিন্তু সে একটা কোষের মধ্যেই করতেছে। তার মানে জীবন খুঁজতে এত দূরে যাওয়ার দরকার নাই, জীবন তুমি আশেপাশে তাকালেই বুঝতে পারবে। একটা গাছের পাতা, সেটার মধ্যে কোষ আছে এবং সেটার মধ্যে জীবন আছে। আমাদের দেহ জীবন, বাট কোষের সংখ্যা যত বাড়তে থাকে, রিমেম্বার, কোষের সংখ্যা যত বাড়তে থাকবে জীবনটা তত বেশি কমপ্লেক্স হতে থাকবে। কি বললাম? কোষের সংখ্যা যত বাড়তে থাকবে ওই জীবনটা ততই বেশি কমপ্লেক্স এবং জটিলতর হইতে থাকবে। কি বলতে বুঝতে পারছো? তার মানে হচ্ছে একটা এককোষী ব্যাকটেরিয়া, তার একটাই কোষ, এই জন্য সে অনেক সিম্পল। যতদিন কোষটা বাঁচবে, ব্যাকটেরিয়াটা বাঁচবে, মরে যাবে, শেষ। বাট কোষের সংখ্যা যত বেশি হচ্ছে, কোষের সংখ্যা যত বাড়তেছে, তত নতুন নতুন সিস্টেম তৈরি হচ্ছে। যেমন আমাদের শরীরে অসংখ্য কোষ, কত 100 ট্রিলিয়ন কোষ। আমাদের দেহে, মানব দেহে 100 ট্রিলিয়ন কোষ। 100 ট্রিলিয়ন কত হইতে পারে চিন্তা করছো? তোমার 19 হয়তো পড়ছিল 30 ট্রিলিয়ন, ওটা ভুলে যাও, এখন থেকে মনে রাখবো 100 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন কোষ। এই 100 ট্রিলিয়ন কোষ দেখো, আমাদের হাত, পা, চোখ, নাক, মুখ, ত্বক, জিহ্বা, কত কিছু তৈরি হয়েছে। হার্ট তৈরি হয়েছে, কিডনি তৈরি হয়েছে, লাংস তৈরি হয়েছে। তো আমি এই কথাটা কেন বললাম যে যত কোষের সংখ্যা বাড়বে তত জটিলতা বাড়বে? কেন? দেখো,
আমাদের হার্ট রক্ত সরবরাহ করতেছে সারা দেহের মধ্যে, সাথে সাথে ম্যানেজ করে আবার ফুসফুস চলতেছে, রক্ত পরিষ্কার করতেছে কিডনি। কোনো একটা অঙ্গ যদি এখানে ফেল করে, চিন্তা করো, সিঙ্গেল কোনো একটা অঙ্গ যদি ফেল করে, দম নিতে পারবে না, কোনো কিছু কিন্তু করতে পারবে না তুমি। সো এটাই আমি বুঝাইলাম যে যত জিনিস বাড়বে, যত কোষ বাড়বে, তত তোমার জীবন ধারণ করা চ্যালেঞ্জিং হয়ে যাবে, তুমি সুবিধাও পাবা, আবার কোন একটার মধ্যে সমস্যা হলে তোমার অসুবিধাও ফেস করতে হবে। সুবিধা কি পাবা, তোমার এত বড় দেহ, তুমি এত বড় দেহ কত কাজ করতে পারতেছো, রাইট? আবার অসুবিধাও কি, কোনো একটা অঙ্গ যদি ফেল করে তো তুমি কিন্তু নাই হয়ে যাবা। তোমার হার্ট যদি ফেল করে তুমি নাই হয়ে যাবা, তোমার লাংস যদি ফেল করে তুমি নাই হয়ে যাবা, কিডনি যদি ফেল করে আস্তে আস্তে তুমি মৃত্যুর দিকে চলে যাবা। সো কোন একটা জিনিস এলোমেলো, যেরকম অ্যাডভান্টেজ তুমি পাচ্ছ, কমে গেলেও তোমার সমস্যাটা হচ্ছে। বাট এন্ড অফ দ্য ডে, ধরো আমি কি বললাম, হার্ট যদি ফেল করে আমরা মারা যাব। হার্ট আলটিমেটলি কি দিয়ে তৈরি? আমি যদি তোমাকে প্রশ্ন করি হার্ট কি দিয়ে তৈরি, তখন তুমি কি উত্তর দিবা বলো? আমি যদি তোমাকে প্রশ্ন করি হার্ট কি দিয়ে তৈরি, তুমি কি উত্তর দিবা? তখন তোমার উত্তরটা এটাই হবে, হার্ট তো অবভিয়াসলি অসংখ্য কোষ দিয়ে তৈরি, কোষ ছাড়া তো হার্ট তৈরি হবে না। তাহলে এন্ড অফ দ্য ডে তুমি তোমার শরীরের যে কোনো কিছুই নাও না কেন, তাকে শেষমেশ শেষমেশ তুমি কোথায় যেয়ে আটকাবা? তুমি শেষমেশ তুমি কোষের মধ্যে যেয়ে আটকাবা। কোথায় যেয়ে আটকাবা? কোষের মধ্যে যেয়ে আটকাবা। তো এই জন্যই বলছে যে তুমি যেই অঙ্গ নিয়ে আনো না কেন, সেই অঙ্গ দিন শেষে কি দিয়ে তৈরি, সেই অঙ্গটা গঠন আলটিমেটলি দিন শেষে কি দিয়ে হয়েছে, সেই অঙ্গটা গঠন দিন শেষে কোষ দিয়েই হয়েছে। এই জন্যে কোষকে বলতেছি গাঠনিক একক। একক মানে কি? ইউনিট, মানে এটাই মেইন। যেমন বিল্ডিং তৈরি করে ইউনিট কি? ইট। তাহলে কোষ হচ্ছে জীবদেহের গঠনিক একক। এখন কার্যকরী এককের কথা কেন বলছে? তাহলে হোয়াট ইজ কার্যকরী একক? কার্যকরী একক মানে কি? কার্যকরী একক মানে হচ্ছে জীবদের সকল কাজই কোষ দিয়েই হয়। প্রত্যেকের তো একটা কাজ আছে, তাই না? হার্টের কাজ কি? হার্টের কাজ কি? রক্ত সারাদের মধ্যে পাম্প করা। কিডনির কাজ কি? রক্ত পরিষ্কার করা। ফুসফুসের কাজ কি? রক্ত থেকে অক্সিজেন ঢুকানো, কার্বন ডাইঅক্সাইড বের করা। তো প্রত্যেকটা অঙ্গের কাজ আছে। এই অঙ্গ কি নিজে নিজে চলতেছে, নাকি অঙ্গ কোষের মাধ্যমে চলতেছে? কোষের মাধ্যমে। তাহলে অঙ্গর প্রত্যেকের কাজ আছে, তাহলে প্রত্যেকটা কোষেরও কাজ আছে। ওই কোষ মিলিত অঙ্গটা তৈরি। তো অঙ্গ যে কাজ করে আলটিমেটলি কোষ সেই কাজটা করায়। তাহলে যদি কাজের এককও বলি, তাহলে কাজের এককও কি? তাহলে কোষ। দিন শেষে কাজটাও কার মাধ্যমে হচ্ছে? কোষের মাধ্যমে হচ্ছে। এই জন্য বলা হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক দুটোই কি? কোষ। সরি, হ্যাঁ, জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক দুটোই কি? কোষ। তো এই হচ্ছে আমার সংজ্ঞা। 9-10 থেকে এই সংজ্ঞা আমরা পড়ে আসছি। আই থিঙ্ক এখন আমরা একটু রিয়েলাইজ করতে পারছি। তবে দেখো, জীবের মৌলিক গঠনগত কার্যগত একক হলো কোষ। এটা হচ্ছে আরেকটা সংজ্ঞা। এটা হচ্ছে আরেকটা সংজ্ঞা যেটা একবার পরীক্ষায় আসছিল, যে জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত একক কোষ। আগের যে লাইনটা, এই লাইনটাতে একটা আপডেট ভার্সন। এই যে গাঠনিকের আগে, গঠনগতর আগে একটা মৌলিক শব্দ অ্যাড করা হয়েছে, আর কার্যগত মানে কার্যকরী একক। একই জিনিস, ঘুরে ফিরে একই জিনিস। এবার এখান থেকে এমসি কেউ আসে, ঠিক আছে? কোনো টিক লাইন পড়াইলে মোটের দুইটা, এখন তুমি মনে রাখার ট্রিক চাইতেছো। এত ট্রিক পড়তে গেলে আওলায় যাওয়া, ঠিক আছে? ট্রিক এবং শর্টকাট দিয়ে জীবন পার হয় না। ট্রিক মনে রাখার জন্য তারপর আবার তোমার ট্রিক লাগবে। প্রথম দিন একটা কথা বলে রাখলাম, যেখানে ট্রিক দেওয়া সেখানে আমি দিব, এবং খুব অল্প পরিমাণে দিব। তোমাকে বারবার পড়ে পড়ে মনে রাখতে হবে। বায়োলজি বারবার পড়ে পড়ে মনে রাখার কোনো বিকল্প নাই। ট্রিক, আমার এক বন্ধু ছিল, ভাবি যে তোমাদের সাথে গল্প এত করবো, তারপর তোমাদের প্রশ্নের কারণে করবো। এই ট্রিকের জিনিসটা তোমাদের মাথার মধ্যে ঢুকাইছে কি? আমার একটু বুঝাও তো। আগের ব্যাচের বাচ্চা কাচ্চাগুলো তো এত টিক করতো না, তোমরা প্রথম ক্লাসে টিক চাচ্ছ এত। আমাদের এক বন্ধু ছিল, সে এক ভাইয়ের কাছে পড়তো, মেডিকেলের এক ভাই কাছে পড়তো। তো ভাই ওরা খালি ট্রিক পড়াইতো, এই ট্রিক সেই ট্রিক, এই ট্রিক সেই ট্রিক। তো আমি একদিন ওরা জিজ্ঞেস করছিলাম, তুই তো তোর ভাইরা জিজ্ঞেস করিস তো সে এইসব ট্রিক পরে মেডিকেল চান্স পাইছে কিনা? তো সে জিজ্ঞাসা, তখন তোর ভাই বলছে, আরে না, এত ট্রিক মনে রাখা যায় নাকি? তো আমার বন্ধু আবার তারা জিজ্ঞেস করছে, তাহলে ভাই আপনি আমাদের এত ট্রিক শেখান কেন? ট্রিক তোমাদের ভাল লাগে, তাই তোমাদের দেখতে তোমাদের খুব ভাল লাগে, তোমরা খুব খুশি হও তো। এবং ওই বন্ধুর ইয়ার চেঞ্জের পরে কি অবস্থা হয়েছিল জানো? ওর একটা ডায়েরি হয়েছিল ট্রিকের, ছন্দের একটা ডায়েরি তৈরি হয়েছিল, ছন্দের ডায়েরি। আমরা ওরা ছন্দবাজ রাখতাম, ছন্দবাজ, হ্যাঁ, ছন্দের ডায়েরি তৈরি হয়েছিল একটা। এবং ওই হালার অবস্থা এমন হয়েছিল, ও ছন্দ মনে রাখার জন্য আবার ছন্দ রাখতো।
ট্রিক মনে রাখার জন্য আবার ট্রিক লাগতো, ওই এমন খারাপ অবস্থা হয়েছিল। তো ট্রিক যারা করতেছো তোমাদের ফিউচার এরকম মিলাই নিও। তোমাদের কলেজে যেসব বন্ধুরা ট্রিক করবে ওদের অবস্থা দেখো এই অবস্থাটাই হবে, এই ছন্দবাজের মতো অবস্থা হবে। পরে যে সেকেন্ড ইয়ারে যে ওই রিয়েলাইজ করছে যেসব ট্রিক দিয়ে কোনো কাজ নেই, বারবার পরে মনে রাখতে হবে, নিজের মতো করে নিজের মনে রাখতে হবে। কিছু জায়গায় ট্রিক লাগে, এগুলো যেগুলো ট্রিক ছাড়া মনে রাখা যাবে না ওগুলো আমি বলে দিব। বাট পুরো চ্যাপ্টারের প্রথম লাইন থেকে তুমি যদি ট্রিক বের করার চেষ্টা করো, তোমার অবস্থা টিকটিকি হয়ে যাবে তোমার অবস্থা। বুঝছো কি বলছি? টিকটিকির মতো অবস্থা হয়ে যাবে। আজকে নেটের অবস্থা খারাপ, এই জন্য বেঁধে যেতে পারে। ঠিক আছে, তো এইসব ট্রিক আমার কাছে খুঁজবা না, এসব ট্রিক আমি দিই না। ঠিক আছে, ট্রিক দিলে আমার নিজের চোখের বাস্তব উদাহরণ দিলাম। ঠিক আছে, যে ট্রিক পড়ায় সে নিজেও ট্রিক পরে ইন্টার পাস করে নাই, সত্যি কথা এটা। ঠিক আছে, তোমাদের ভালো লাগে, তোমরা দেখলে খুশি হও, ভাই কত জোস ট্রিক পড়াইছে, হ্যাঁ ট্রিক মনে রাখতে চাই, মিলাই নিও আমার কথাটা 6 মাস পরে তোমার মনে থাকে কিনা, ট্রিক আওলা যাবে একেবারে। ঠিক আছে, এগুলো ট্রিক হচ্ছে, এগুলো হচ্ছে কি যেন ট্র্যাপ, আমি ট্রিকরে বলি ট্র্যাপ। ওই ট্রিকের ট্র্যাপ দিয়ে তোমাদেরকে আকৃষ্ট করে নিয়ে আসা হয়, তবে তুমি সেখানে আকৃষ্ট হয়ে পরে আওলায় যাও। একটা কোষ হইতে গেলে 3টা জিনিস লাগে, মাথায় রাখবা। এটা কোষ হইতে গেলে কি লাগে? 3টা জিনিস লাগে। এই কথাটা আমি আগেও বলছি, 3টা জিনিস যদি না থাকে কখনো সেটা কোষ হবে না। 3টা জিনিস কি? প্রথমত হচ্ছে কোষের ঝিল্লি থাকতে হবে। কোষের কি থাকতে হবে? ঝিল্লি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কোষের সাইটোপ্লাজম থাকতে হবে। এবং তৃতীয়ত, তোমাদের বই বলছে নিউক্লিয়াস, বাট আমি এটাকে নিউক্লিয়াস বলি না, আমি বলি এটাকে জেনেটিক বস্তু থাকতে হবে। জেনেটিক বস্তু থাকতে হবে। জেনেটিক বস্তু হিসাবে সেটা ডিএনএ থাকলে ভালো, অথবা আরএনএও থাকতে পারে, ডিএনএ হইলে ভালো। এই 3টা জিনিস থাকতে হবে। ঠিক আছে, কোষের ঝিল্লি থাকতে হবে, কোষের সাইটোপ্লাজম থাকতে হবে, কোষের জেনেটিক বস্তু থাকতে হবে। কোষের ঝিল্লি কি? ঝিল্লি মানে পর্দা। ঝিল্লি মানে কি? ঝিল্লি মানে পর্দা। সাইটোপ্লাজম, খেয়াল করো, সাইটো মানে কি? কোষ। সাইটো মানে কি? কোষ। আর প্লাজম মানে কি? জেলি। প্লাজম মানে হচ্ছে ধরো জেলি বা কি বলবো, গঠন বা নরম কোনো কিছু। তাহলে প্লাজম শব্দটা প্লাজমা বা গঠন বা জেলি থেকে আসে, সাইটো মানে হচ্ছে কোষ। কোষের ভিতরে তরল থকথকে জেলির মতো জিনিস, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আর জেনেটিক বস্তু মানে ডিএনএ আরএনএ। নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আরএনএ থাকে, বা ডিএনএ থাকে অ্যাকচুয়ালি। তাহলে এই 3টা জিনিস থাকতে পারে, মুখস্থ করতে হবে তোমাকে। এটার জন্য তুমি কি টেকনিক বাই করবা বলো? কোষানি, তুমি এটার জন্য টেকনিক বার করবা যে কোষানি টেকনিক বাই করবা, যে কোষ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো টেকনিকের কোনো মানে আছে? এগুলা মানে জোর করে টেকনিক বানাই দিলাম আর হয়ে গেল? জোর করে টেকনিক বানাই ফেলবা তুমি, আর ওই টেকনিক দিয়ে পরে যে আকাশ থেকে পড়বে, পরীক্ষা আগে মনে থাকবে না, কোষানি পরে বোসানি হয়ে যাবে। তাহলে কোষ, ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই 3টা জিনিস থাকতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে তোমার এটা কি হইতে হবে? তাহলে সেটা একটা কোষ হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই যেটা একদম মুখস্থ করে ফেলবা, এম লেখা আছে মানে মুখস্থ করতে হবে তোমাকে এটা। আচ্ছা, কোষ দেখতে কেমন? এখন আমরা তো 9, 10-এ কোষ পড়ে আসি, আমার 9, 10-এ তো কোষ পড়ে আসছে। আমাদের কোষ, 2টা কোষই আমাদেরকে শিখাইছে। আমাদের 2টা কোষই শিখাইছে, একটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। আর আমরা মনে করি এই মনে হয় কোষ, দুনিয়াটা মনে হয় এই কটাই কোষই আছে, আর মনে হয় কোনো কোষ নাই। তো আমি তোমাদেরকে কিছু কোষ দেখাবো, কিছু কোষ দেখাবো, যাতে তোমরা একটু ধারণা পাও কোষ সম্পর্কে। আচ্ছা, এখন আমি 3D অ্যাপ ওপেন করতেছি। এখন কথা হচ্ছে 3D অ্যাপের প্রয়োজনীয়তা কতটুকু? নাই, এই 3D অ্যাপের কোনো প্রয়োজনীয়তা নাই। তোমাদেরকে পড়াটাকে সহজ করার জন্য আমি 3D দেখাই, সবসময় দেখাবো না। যখন একটু সহজ করা দরকার তখন আমি দেখাবো, কিন্তু এন্ড অফ ডে মনে রাখবা, তোমার কিন্তু মুখস্থ করে এসে পরীক্ষাটা দেওয়া লাগবে। এটা কিন্তু মাথায় ঢুকাই নিও, 3D দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে না। 3D জাস্ট তোমাকে পড়াটাকে সহজ করার জন্য, আর কিচ্ছু না। ঠিক আছে, তো 3D ছাড়াও A+ পাওয়া যায়। তাহলে এই হচ্ছে দেখো একটা কোষ। 9, 10-এ আমরা এরকম কোষই পড়ে আসছি। এই যে এইগুলাকে কি বলা হয়? মাইক্রোভিলাই। এগুলোকে কি বলা হয়? মাইক্রোভিলাই। আর এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কোষ। এই হচ্ছে কোষের ভিতরে জিনিসপত্র, জিনিসপাতি সব এটার ভিতরে আছে। দেখো এই যে ভিতরে বেগুন কালার, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই যে চারিদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এই যে এটা হচ্ছে গোলজি বস্তু, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এগুলো আমরা জানি, এগুলো আস্তে ধীরে আমরা দেখবো। এটা এই একটা কোষের সাথে আমরা সবাই কি পরিচিত? এই একটা কোষের চেহারার সাথে আমরা সবাই কি পরিচিত? এটাকে আমরা চিনি সবাই, রাইট? কিন্তু ভাইয়া কোষ আরও আছে, আরও বিভিন্ন রকমের কোষ আছে। যেমন আমি যদি তোমাদেরকে স্নায়ু কোষ দেখাই, স্নায়ু কোষ মানে কি বলো? স্নায়ু কোষ মানে কি? নিউরন। তাহলে একটা স্নায়ু কোষ দেখাই আমি তোমাদেরকে। কোথায় কোথায় কোথায়? এই যে স্নায়ু কোষ দেখাই। কয়েকটা জিনিস আমি একটু সরাই ফেলতে হবে এখান থেকে আমার। আচ্ছা, নিউরোগ্লিয়া সরাই ফেললাম, ব্লাড ভেসেল সরাই ফেললাম। এই দেখো, এইগুলো হচ্ছে নিউরন। এইগুলো হচ্ছে কি? নিউরন, নাম তো শোনা হোগা।
জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারের তো এটার নাম শুনছো তাই না, নিউরন। এই হচ্ছে নিউরন। এখানে কয়টা নিউরন আছে? 4টা নিউরন আছে, 4টা 4টা নিউরন আছে। ওকে, 4টা না 3টা? 3টা অ্যাকচুয়ালি নিউরন আছে। ওকে, তো এই নিউরনের দেখো এইটুকু অংশকে আমরা বলি কোষ দেহ, এইটুকু অংশকে আমরা বলি কোষ দেহ, আর বাকিটুকু বলি আমরা একজন, বাকিটুকু বলি একজন, আর এগুলো হচ্ছে ডেনড্রাইট বা ডেনড্রন। তাহলে এই যে নিউরনের এটুকু হচ্ছে কোষ দেহ, এটাই হচ্ছে মেন কোষ তার। এবং দেখো এটার ভিতরে এই যে এটা হচ্ছে সাইটোপ্লাজম, দেখো লেখা আছে বাম পাশে সাইটোপ্লাজম। এই যে বেগুন কালার এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক জালিকা। এই যে এটা কি এন্ডোপ্লাজমিক জালিকা, এটা কি মাইটোকন্ড্রিয়া। এবং এই যে দেখো রাইবোজোম টাইবোজোম সবই আছে, এই যে ছোটো ছোটো দানার মতো, ছোটো ছোটো দানার মতো ডো 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 ডো, এগুলো হচ্ছে রাইবোজোম। তাহলে একটা কোষে যা যা থাকা দরকার সবই আছে। ভাই সে নিজে তো একটা কোষ, তার মধ্যে তো সব থাকবেই। তাহলে এই যে দেখো একটা কোষ দেখলাম আমরা, এটার শেপ আর আগের শেপটা কি মিলছে বলো, এর জন্য এখন যে আমরা কোষটা দেখতেছি এই কোষের শেপ আর আগের কোষের শেপ দুইটা কি মিলছে? দুইটা কিন্তু মেলে নাই, দুইটা কোষের শেপে কিন্তু মিল নাই। তার মানে কি আমরা একটু আগে যে রেগুলার যে কোষটা দেখলাম প্রাণী কোষের, সেটার শেপ একরকম, এখন যেটা দেখতেছি এটার শেপ কিন্তু আরেক রকম। দুটা কোষের শেপ আপাতত মিলা নাই। এবার আমরা আরও কিছু কোষ চলো আমরা একটু বের করে দেখি, ঠিক আছে? আমাদের স্লাইডের মধ্যে লেখা আছে দেখো, সাধারণ কোষের মধ্যে দেখলাম আমরা, স্নায়ু কোষের মধ্যে দেখলাম। এবার আমরা রক্তকণিকা দেখি, চলো এবার আমরা রক্তকণিকা দেখি। রক্তকণিকা এটা দেখার পরে তুমি আরও মজা পাবা। দেখো একটা রক্তকণিকার মডেল এখানে আসবে, এগুলো কিছুই পরীক্ষায় আসবে না, জাস্ট তোমার মাথাটা ক্লিয়ার করতেছি আমি। প্রথম ক্লাস, এত বেশি পড়াবো না আমি তোমাদের কাছে, জাস্ট তোমাদেরকে মাথাটাকে ক্লিয়ার করবো যে তোমরা আগে শেখো বায়োলজিটা কি। প্রথম দিন থেকে পরীক্ষা, মেডিকেল, অ্যাডমিশন এভাবে লাফালে তো তুমি বায়োলজি শিখতে পারবে না। তোমাকে বায়োলজি কি এটা আগে আগে বায়োলজি কি এটা আগে শেখো, তারপরে তারপরে পরীক্ষার কথা চিন্তা করো। এখন তো তোমরা কলেজেই উঠো নাই, তোমার রেজাল্টই দেয় না এখনো তোমাদের। আগে বায়োলজি কি এটাকে আগে ফিল করো, এটাকে আগে শেখো, তারপরে যায় পরীক্ষার কথা চিন্তা করো। পড়ার জন্য শেখো, জানার জন্য শেখো, মজা করে শেখো, রেজাল্ট অটোমেটিক তোমার ভালো হবে, মেডিকেল চান্স অটোমেটিক তোমার হবে। আমি বলে দিলাম, প্রতি বছর আমি এই সেম কথা বলি। শেখো বায়োলজিকে, ফিল করো, অটোমেটিক তোমার রেজাল্ট ভালো হবে। অটোমেটিক যখন তোমাকে বায়োলজিকে ভালোবাসতে শিখবা, তখন দেখবা 8 মাসে তোমার বায়োলজি কমপ্লিট হয়ে যাবে। আমি একটা মজার স্টোরি দেখাই তোমাদেরকে। আমি এসএসসি লাইফে আমার সব থেকে জঘন্য লাগতো বায়োলজি। এসএসসি লাইফে আমার সব থেকে জঘন্য লাগতো যে সাবজেক্টটা, সেটা হচ্ছে বায়োলজি। সেই বায়োলজি কলেজ লাইফে উঠা প্রথম 6 মাস আমি কিছুই পড়িনি। তারপরে যখন ঠিক করলাম যে মেডিকেলে পড়তে হবে, তাহলে বায়োলজিকে এখন ভালোবাসতে হবে, তারপর আস্তে আস্তে বায়োলজিকে ভালোবাসা শুরু করলাম। এবং এমন একটা অবস্থা হলো যে আজকে আমি বায়োলজি টিচার। এবং বায়োলজি নিয়ে আমরা একটা মিম বানাইছিলাম, কেমন জানো, এই যে এরকম বায়োলজি, আমরা একটা মিম বানাইছিলাম। আমরা এখান থেকে 2 নাম্বার আর 4 নাম্বার ডিজিটটা সরাই দিছিলাম, 2 নাম্বার আর 4 নাম্বার ডিজিটটা সরাই দিছিলাম এমনি, ঠিক আছে? এই বানাইছিলাম আমরা বায়োলজির। এত জঘন্য লাগতো আমাদের কাছে বায়োলজিরে, বায়োলজিরা আমাদের কাছ থেকে এত জঘন্য লাগতো, ঠিক আছে? সেইখান থেকে আমি হচ্ছে বায়োলজি টিচার হয়েছি। কেমনে? বায়োলজিরে ভালোবাসা 8 মাসে শেষ করছি, বায়োলজি ভালোবাসা। আমি কলেজ লাইফে 8 মাসে পুরো বায়োলজি বই শেষ করছি, যখন আমার কাছে বায়োলজি মজা লাগা শুরু করছে। সো তোমাদের এই মজাটা আনতে হবে পড়ার মধ্যে। তারপর তো বায়োলজিকে এটা শিখো, তারপরে পরীক্ষার জন্য শিখো। তো এটা হচ্ছে আমাদের দেখো দেহের রক্তকণিকার রক্তের একটা অংশ, এটা রক্তনালিকা, ঠিক আছে? এটা হচ্ছে রক্তনালিকা, ঠিক আছে? রক্তনালিকা। তো রক্তনালিকার মধ্যে থেকে আমি এই যে রক্তরসটাকে সরাই দিই, রক্তকণিকাগুলো দেখতে পারতেছি, রক্তনালিকাটাও সরাই দিই। এটা রক্তকণিকাগুলো এখন ভাসতেছে, রক্তকণিকাগুলো এখন ভাসতেছে, রাইট? এই যে রক্তকণিকা, ওকে? তো এই যে দেখো, এই যে রক্তকণিকাগুলা, এই যে রক্তকণিকাগুলা, এর মধ্যে কোনটা কোন রক্তকণিকা? অ্যাপ থেকে যে ক্লাস করতেছো, এসিএস এর অ্যাপ থেকে, সেই অ্যাপ থেকে একটু একটা স্ক্রিনশট নিয়ে একটু টেলিগ্রাম গ্রুপে একজন আপলোড করো, জাস্ট একজন, যে কোনো একজন, শিহাব বা আরাফ বা যেই ক্লাস করতেছো, ঠিক আছে? যেই জাস্ট একজন একটু টেলিগ্রাম গ্রুপে একটু আপলোড করে অ্যাপ থেকে একটা স্ক্রিনশট নিয়ে, যে অ্যাপ থেকে কতদিন ক্লাস করতেছো দেখতে চাই। তো এইগুলো হচ্ছে লাল রক্তকণিকা, যেগুলো এখন সবুজ হয়ে গেছে, হ্যাঁ? এগুলো হচ্ছে লাল রক্তকণিকা। তারপরে যে এই যে এইগুলো হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা, এই যে এগুলো প্লাটিলেট, এই যেটা প্লাটিলেট, এই যে হলুদ কালারগুলো প্লাটিলেট বা অনুচক্রিকা, প্লাটিলেট বা অনুচক্রিকা, ঠিক আছে? আর এই যে দেখো, এই যে একটু বড় সাইজগুলো, যে একটু বড় সাইজ, একটু জেলের মতো কেমন জানি, এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকা। এগুলো হচ্ছে কি শ্বেত রক্তকণিকা। এবং শ্বেত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াস আছে, একটু ঘাটলে দেখতে পাবো শ্বেত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এই যে বেগুন কালার, এই দেখো, এই যে এটা শ্বেত রক্তকণিকা, এটার ভিতরে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, বাকি কারণে নিউক্লিয়াস থাকে না। তো এরা একসময় পূর্ণাঙ্গ কোষের মতো ছিল, পরে কোনো কারণে তার নিউক্লিয়াস নাই হয়ে গেছে বা ভেঙে গেছে, তারপরে এরকম কণিকা হয়ে গেছে। এই জন্য এগুলোকে আমরা সরাসরি কোষ বলি না, কণিকা বলি।
যেমন লোহিত রক্তকণিকা, আমাদের লোহিত রক্তকণিকায় কি ইয়ে আছে, নিউক্লিয়াস আছে? একটু কুইকলি আমাকে কমেন্টে বলো তো, আমাদের লোহিত রক্তকণিকায় কি নিউক্লিয়াস আছে? বলো, কে জানো এই আনসারটা বলো। আমাদের লোহিত রক্তকণিকায় কি নিউক্লিয়াস আছে? না, আমাদের লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস নাই। কিন্তু আমাদের লোহিত রক্তকণিকা কিন্তু শুরুতে, আমাদের লোহিত রক্তকণিকা কিন্তু শুরুতে কিন্তু এক সময় কী ছিল, তার নিউক্লিয়াস কিন্তু ছিল, নিউক্লিয়াস কিন্তু ছিল। কিন্তু পূর্ণাঙ্গ হওয়ার পর পর তার নিউক্লিয়াস কিন্তু কী হয়ে গেছে, তার থেকে হারায় গেছে। পূর্ণাঙ্গ হওয়ার পর তার থেকে কী হারায় গেছে, নিউক্লিয়াস হারায় গেছে। যখন লোহিত রক্তকণিকাটা পরিণত হয়েছে তখন নিউক্লিয়াস হারায় গেছে। মানে এক সময় লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস ছিল, এখন নাই। কেন নাই? হিমোগ্লোবিনকে জায়গা করে দেওয়ার জন্য তার নিউক্লিয়াস নাই। এগুলো শোনো, জাস্ট শোনো, আজকে বোঝার চেষ্টা করো জিনিসগুলোকে, পরে মুখস্থ করবো আমরা। তো লোহিত রক্তকণিকাকে জায়গা করে দেওয়ার, হিমোগ্লোবিনকে জায়গা করে দেওয়ার জন্য তার নিউক্লিয়াস নাই হয়ে গেছে। অনুচক্রিকার বেলায় কি হয়েছে? অনুচক্রিকা আগে অনেক বড় ছিল, বড় একটা কোষ ছিল, সেটা খণ্ড খণ্ড হয়ে তারপর অনুচক্রিকা হয়েছে। তো অনুচক্রিকা আগে বড় একটা কোষ ছিল, খণ্ড খণ্ড হয়ে ভাগ হয়ে পরে অনুচক্রিকা হয়েছে, এই জন্য তার নিউক্লিয়াস নাই। বাট শ্বেত রক্তকণিকার মধ্যে এরকম কিছু হয় নাই। শ্বেত রক্তকণিকার না হিমোগ্লোবিনের জন্য তার জায়গা দেওয়া লাগছে, না তার খণ্ড বিখণ্ড কিছু একটা হয়েছে, এই জন্য তার ভিতরে নিউক্লিয়াস আছে। এই যে তার ভিতরে নিউক্লিয়াসে দেখো পরিপূর্ণভাবে, এই যে দেখো ভিতরে নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি আছে। তার মানে এর একটা কোষ অ্যাকচুয়ালি, এগুলো এক একটা কোষ, বাট নামে এখন চেঞ্জ হয়ে তার কণিকা হয়ে গেছে। বাট এগুলোর শেপ, আমরা একটু আগে যে স্নায়ু কোষের শেপ দেখছি সেটার শেপ আর রেগুলার কোষের শেপ কি মিলতেছে? মিলতেছে না, মিলতেছে না। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা জিনিস দেখলাম, রক্তকণিকা, এরাও কোষ, বাট শেপ কিন্তু কি না, সেম না। এরপরে পেশি কোষ, এরা দেখলে তুমি আরো বেশি মজা পাবা। পেশি কোষ, আমাদের যে মাসেল, আমরা যে মাসেল দেখাই না, এই যে আমরা মাসেল দেখাই, এই দেখো এটা পেশি কোষ, এটা একটা পেশির কোষ। তার আগে আমি একটু এটাকে সিস্টেম করে নিই, ধরো একটু, এরকম অনেক কিছু আছে, এগুলো সরাইতে হবে, একটু সরাইতে হবে। এই যে এটা একটা পেশির কোষ, এটা একটা কোষ কিন্তু সুতার মতো দেখতে, সুতার মতো দেখতে, এটা কিন্তু সুতার মতো। এমনি এই কোষে দেখো কটা নিউক্লিয়াস, এই দেখো একটা নিউক্লিয়াস, এই দেখো আবার আরেকটা নিউক্লিয়াস, একাধিক নিউক্লিয়াস থাকে, ইভেন কয়েকশো নিউক্লিয়াস থাকতে পারে একটা কোষে। এবং দেখো কতগুলো মাইটোকন্ড্রিয়া, এই দেখো এই যে একটা এই দেখো কতগুলো মাইটোকন্ড্রিয়া, এই যে নীল সবুজগুলো, এগুলো সব মাইটোকন্ড্রিয়া। এবং কোষটা দেখতে কিসের মতো, সুতার মতো। কোষটা দেখতে কিসের মতো, সুতার মতো। এবং তোমাকে যদি আরও একটা ভালো পেশি কোষ দেখায়, তুমি আরো ভালো করে বুঝতে পারবা। এই দেখো এটা হচ্ছে একটা মাসেল, দেখো দেখে বোঝা যাচ্ছে না এটা মাসেল? বলো, এটাকে দেখে কিসের মতো মনে হচ্ছে? মাসেলের মতোই মনে হচ্ছে, এটা মাসেল। মাসেলের ভিতরে দেখো অসংখ্য কোষ, দেখো এখানে অনেক কোষ আছে। এই দেখো একটা কোষ কেমন সুতার মতো, এটা কিন্তু একটা কোষ, যে একটা সুতা একটা কোষ, এই যে সবুজ দিয়ে মার্ক করা, একটা সুতাই কিন্তু একটা কোষ। এই যে একটা সুতা, একটা সুতাই কিন্তু একটা কোষ। এই জন্য পেশির কোষগুলোকে পেশি তন্তু বলা হয়। এই জন্য পেশির কোষগুলোকে কি বলা হয়, পেশি তন্তু, কারণ এগুলো দেখতে কিসের মতো, তন্তুর মতো, সুতার মতো। নয়েজ আসতেছে অনেক। এগুলো দেখতে কিসের মতো, তন্তুর মতো, সুতার মতো। এই জন্য পেশি কোষকে কি বলা হয়, পেশি তন্তু বলা হয়। তাহলে এই কোষগুলোর শেপ ওই কোষগুলোর মতো না, এদের নিউক্লিয়াস বেশি, এদের নিউক্লিয়াস বেশি। এটাই হচ্ছে অনুচ্ছিক পেশি দেখতে কেমন, এই যে মাকু আকৃতি দেখছো, এটা হচ্ছে অনুচ্ছিক পেশি। দেখো এটা হচ্ছে অনুচ্ছিক পেশি, এটা একটা অনুচ্ছিক পেশির কোষ, এটা একটা অনুচ্ছিক পেশির কোষ, এটা একটা পেশির কোষ, এটা একটা পেশির কোষ, চারটা পেশির কোষ আছে, এগুলো মাকু আকৃতির। এবং দেখো নিউক্লিয়াসটার মাঝখানে কত বড়, একটাই নিউক্লিয়াস কিন্তু দেখো কত বড়, দেখছো একদম মাঝখানে। এই যে দেখো নিউক্লিয়াস, এই যে দেখো গোলজি বস্তু, এই যে এটা গোলজি বস্তু, এই যে দেখো মাইটোকন্ড্রিয়া, এগুলো কোষ কঙ্কাল সবই আছে, কম বেশি সবই আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কোষ। তাহলে পেশি কোষ আবার দেখতে একরকম। ওকে, এবার আমি তোমাদেরকে আরেকটা কোষ দেখাবো, দেখলে তুমি অবাক হয়ে যাবা। লোড হোক, তাহলে আমরা পেশি কোষ দেখে ফেললাম। এবার যে কোষটা দেখাবো, এই কোষ দেখে তুমি আরো অবাক হয়ে যাবা। কি নাম বলো তো এটার? ট্যান টানা, এটার নাম কি বলো? এর নাম কি? কি কৃমি? না, কৃমি না। এটা আমাদের দেহের একটা কোষ, পুরুষের দেহের কোষ, পুরুষের দেহের একটা কোষ, যার নাম হচ্ছে স্পার্ম বা শুক্রাণু। স্পার্ম বা শুক্রাণু, তো এই যে স্পার্ম, দেখো এর লেজ আছে, আমাদের অন্য কোনো কোষের লেজ আছে? এর আছে। এই দেখো মাথায় নিউক্লিয়াস, এই দেখো স্পার্মের মাথায়, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, মাথার এরকম থাকে, এই যে পুরো স্পার্মটা দেখো এরকম। ঠিক আছে, এর মাথার আগে যদি আমি কাটি, এই মাথার ভিতরে আমি নিউক্লিয়াস পাবো। এই যে মাথার আগে, এই দেখো নিউক্লিয়াস এখনো যাই নাই, এই যে টুপির মতো দেখতেছি দেখো মাথার মধ্যে, টুপির মতো লাল, এই লাল টুপিটা হচ্ছে এর নাম অ্যাক্রোসোম, এটা গোলজি বস্তু দিয়ে তৈরি হয়, গোলজি বস্তু দিয়ে এটা তৈরি হয়। গেল, এই দেখো নিউক্লিয়াস পাইলাম আমরা, কি পাইলাম? নিউক্লিয়াস পেলাম। এই দেখো বেগুন কালার, নিউক্লিয়াসগুলো নর্মালি আমরা বেগুন কালার দিয়েই দেখি 3Dতে বা কোনো ছবিতে। এই যে নিউক্লিয়াস, ঠিক আছে, এই নিউক্লিয়াস। তারপর দেখো এই যে এটা মাইটোকন্ড্রিয়া, এই যে এটা,
এটা কি মাইটোকন্ড্রিয়া, দেখছো কেমন মাইটোকন্ড্রিয়া। তারপরে যে এখানে লেজের মধ্যে অনেক কিছুই আছে, এটা আমরা পরে দেখবো আস্তে ধীরে। দেখছো এই কোষটা কেমন, একদম ডিফারেন্ট। আচ্ছা আরও এক প্রকার কোষ দেখাই তোমাদেরকে, কোষ দেখায় আজকে তোমাদের, কোষ দিয়েই আজকে তোমাদের পার করে দিব। আচ্ছা এই দেখো, এটা আমাদের ফুসফুসের বায়ুথলি, যদিও পড়ো নাই তোমরা এটার নাম, ফুসফুসের বায়ুথলি। দেখো এখানে কত রকমের কোষ আছে, দেখো এই ভিতরের দিকে কোষগুলো দেখো একদম চ্যাপ্টা না, দেখো তো বাইরের পর্দাটা সরাই দিই, দেখো তো এই যে ভিতরের দিকের ভিতরের দিকে কোষগুলো, এটা বায়ুথলি, এটা বায়ুথলি। দেখো এর যে এইটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, দেখো কত চ্যাপ্টা, দেখছো একটা কোষ কত চ্যাপ্টা, একদম চ্যাপ্টা না কোষটা, চাপা কোষ বলা হয়, চাপা কোষ। এটা ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাস। তোমরা পড়ছো না স্কোয়ামাস এপিথেলিয়াম, স্কোয়ামাস আবরণী টিস্যু, জীবকোষ টিস্যু চ্যাপ্টারে পড়ছিল না, স্কোয়ামাস আবরণী টিস্যু। এই যে দেখো স্কোয়ামাস মানে চ্যাপ্টা, কত চ্যাপ্টা। আবার এটাও দেখো একটা কোষ, এটা আবার একটু কেমন জানি মাইক্রোবিলাইয়ের মতো আছে, তাই না। আবার এটাও দেখো একটা কোষ, শ্বেত রক্তকণিকা, এটা শ্বেত রক্তকণিকা। একই জায়গায় কত রকমের কোষ আছে, এই দেখো এখান থেকে আবার লোহিত রক্তকণিকা বের হচ্ছে, দেখো এই যেগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা ভিতরে, একই জায়গায় কত আকারের কোষ। তাহলে প্রথমে মাথায় রেখে এই জিনিসটা আগে বের করো যে কোষ মানেই সব একই রকম আকৃতি, এরকম না। আমরা এখানে 6 রকমের কোষ দেখলাম, সাধারণ যে কোষ আমরা রেগুলার দেখে দেখলাম, স্নায়ু কোষ দেখলাম ওর আকৃতি একরকম, রক্তকণিকাগুলোর আকৃতি একরকম, পেশি টিস্যুগুলোর আকৃতি এক রকম, শুক্রাণুর আকৃতি এক রকম, চাপা কোষগুলা ফ্ল্যাট টিস্যু যেগুলো চাপা কোষ ওইগুলোর আকৃতি আবার এক রকম। তাহলে এক একটার আকৃতি এক এক রকম, এগুলোকে পরীক্ষা আসবে আসবে না, বাট আমি কেন পড়াইলাম, কারণ তোমাকে বোঝানোর জন্য, বায়োলজিটাকে ফিল করার জন্য। তুমি 10 জনের কাছে পড়বা, 10 জন তোমাকে বায়োলজি পরীক্ষার জন্য তোমাকে প্রিপেয়ার করবে। আমি তোমাকে শুধু পরীক্ষা না, আমি তোমাকে বায়োলজি ফিল করাবো, আমি তোমাকে বায়োলজি ফিল করাই মুখস্থ করাবো। আমার কাছে পড়লো তুমি A+ পাবা, অন্য একজনের কাছে পড়লো তুমি A+ পাবা, আমি তোমাকে বায়োলজি ফিল করাবো। এই জন্য যারা বায়োলজিকে ফিল করতেছে তারাই আমার কাছে, ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স, এই জন্য আমার ক্লাস কাউন্ট বেশি। ওকে, এবার চলো আমরা মেন বইয়ের লাইনে চলে যাই, মেন বইয়ে দেখি কি বলছে। এবং আরেকটা জিনিস কি, আমার কাছে তুমি গুছানো পড়া পাবা, একদম গুছানো সব কিছু, এলোমেলো কিছু না। তুমি আমার স্লাইড দেখলে বুঝবো আমার স্লাইডগুলো কীভাবে বানানো, কতটা গুছানো, একদম মেজারমেন্ট করে করে বানানো, প্রত্যেকটা স্লাইড মেজার্ড, ঠিক আছে, এখানে কোনো কিছু এলোমেলো না, সব কিছু মেজারমেন্ট করে তারপরে স্লাইডগুলো বানানো হয়েছে। যাই হোক আসো, কোষীয় গঠন আমাদের বইয়ের পিডিএফ, এটা কোন বইয়ের পিডিএফ, স্লাইডে দেখানো বই বায়োলজি প্রথম পত্র আবুল হাসান স্যার, আবুল হাসান স্যারের বইয়ের কোষীয় গঠনের প্রথম পেজ এটা। দেখো এখান থেকে আমরা শুরু করি, এখান থেকে বিসমিল্লাহ করতে হবে আমাদের। কি বলছে আমরা চলো একটু দেখি, বইয়ের লাইনগুলো পড়ি। রবার্ট হুক একজন বিজ্ঞানী, নাম কি রবার্ট হুক, বিজ্ঞানীর নাম হচ্ছে রবার্ট হুক। সালটা কত 1665, মুখস্থ, সালটা কত 1665 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হয়েই ভাবলেন আগামী সপ্তাহে সবাই উপস্থিত বিজ্ঞ বিজ্ঞানীদের সামনে ভালো কিছু একটা উপস্থাপন করতে হবে। উনি নির্বাচনে ইলেকশনের মাধ্যমে হোক আর যেভাবে হোক ওই রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যত যন্ত্রপাতি আছে অর্থাৎ মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামের কিউরেটর হিসেবে দায়িত্ব পেলেন। কিউরেটরের কাজ কি, এটা মিউজিয়ামের জিনিসপত্র রক্ষণাবেক্ষণ করা, তার আন্ডারে থাকবে। যেমন আমরা লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরিতে গেলে বই যখন নিয়ে আমরা পড়ি তখন প্রথমে কি হয়, এন্ট্রি নিতে হয় না, একজন তো লাইব্রেরিয়ান থাকে, লাইব্রেরিয়ান সকল বইয়ের কি রাখেন, রক্ষণাবেক্ষণ থাকেন করেন। তেমনি মিউজিয়ামেরও থাকে কিউরেটর, মিউজিয়ামে থাকে তার নাম হচ্ছে কিউরেটর। তো কিউরেটর কী করে, যন্ত্রপাতি যা আছে এগুলোকে রক্ষণাবেক্ষণ করে। তো তিনি দায়িত্ব পাওয়ার পরে ভাবলেন নেক্সট উইকে যে সভাটা হবে, নর্মালি প্রতি সপ্তাহে বা ধরো প্রতি 15 দিনে একবার মিটিং হইতো, ওই সভায় তারা চিন্তা করলো যে আমি যেহেতু দায়িত্ব পাইছি তাহলে এমন একটা কিছু বানায় দেখাবো, এমন একটা কিছু আবিষ্কার করে দেখাবো যে সবাইকে তাক লাগাই দিব। তখন আবিষ্কারের একটা নেশা সবার মধ্যে পেয়ে বসছিল ওই সময়টায়, যে সবাই নতুন নতুন কিছু আবিষ্কার করতে যাচ্ছে, দার্শনিকরা, বিজ্ঞানীরা। এবং রয়্যাল সোসাইটি অফ লন্ডনটা হচ্ছে লন্ডনের অবস্থিত সেই সোসাইটি যেখানে এই তাক লাগানো লোকজন তারা এখানে আসতেন, কথা বলতেন, তাদের আবিষ্কারগুলো নিয়ে কথা বলতেন, বা এখানে কিছু লোক অলওয়েজ থাকতো যারা হচ্ছে নতুন কী আবিষ্কার হচ্ছে সেগুলো নিয়ে কাজ করতো। তাদের কাছে কোনো চিঠি আসতো, ধরো আমি একটা কিছু আবিষ্কার করছি বাংলাদেশে বসে, সেটা আমি রয়্যাল সোসাইটি অফ লন্ডনে চিঠি আকারে পাঠিয়ে দিতাম বা টেলিগ্রাম করে পাঠিয়ে দিতাম, তারা এটাকে দেখতো। এই টেলিগ্রাম বলতে এখনকার সময় টেলিগ্রামের কথা বললাম না, অ্যাপের কথা বলি না, আগেকার সময় টেলিগ্রাম যেটা পাঠাইতো, এবং তারা সেগুলোকে আবার প্রসেস করতো, দেখতো যে আসলে এরা কতটুকু অথেন্টিক, তারপর তারা এইভাবে করে কাজ চালাইতো। তো তিনি ভাবলেন যে নতুন একটা কিছু দেখাইতে হবে। সো তার তো আসলে যন্ত্রপাতির অভাব ছিল না, পুরো যন্ত্রপাতি পাহারা দেওয়া তার কাজ, ঠিক আছে। তো তার অনেক যন্ত্রপাতি ছিল, এই সেই রবার্ট হুক। এবং তিনি কি করলেন, তিনি হচ্ছেন এই হচ্ছে মাইক্রোস্কোপ,
এই মাইক্রোস্কোপ নিয়ে বসে গেলেন। তিনি কেন মাইক্রোস্কোপ নিয়ে বসলেন? দেখো, তিনি ভাবলেন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিছু একটা করা যায় কিনা। তিনি দেখলেন কাঠের ছিপি কর্ক দেখতে নিরেট অথচ পানিতে ভাসে। এর কারণ কি? তিনি ছিপির একটা পাতলা সেকশন করে আণুবীক্ষণিক যন্ত্রে পর্যবেক্ষণ করলেন। ব্যাপারটা হচ্ছে এরকম, তিনি যে ইচ্ছা করে, রবার্ট হুক যে ইচ্ছা করে কর্ক ছিপি কেটে এগুলো করছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আগেকার সময় এরা তো ধরো মনে করো যে অনেক ড্রিঙ্কস করতো, মদ পান করতো, ঠিক আছে, অ্যালকোহল, প্রচুর মদ পান করতো, হারাম এটা যদিও। তো প্রচুর মদ পান করতো। তো মদ পান করার সময় দেখো মদের যে বোতলের যে ছিপিটা কি দিয়ে তৈরি হয়? কাঠের ছিপি। মদের বোতলের যে ছিপিটা এরকম কাঠের ছিপি দিয়ে তৈরি হয়, কাঠের ছিপি দিয়ে তৈরি হয়, রাইট? কাঠের ছিপি, যে কাঠের ছিপি দিয়ে তৈরি হয়। তো ধরো সামহাও ওনার হাত, ধরো উনি মদ খাচ্ছে, মদের বোতল থেকে গ্লাসে মদ ঢালছে, এখন ধরো সামহাও কাঠের ছিপিটা গ্লাসের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এখন উনি দেখতেছে যে মদের ছিপিটা ভাসতেছে, কর্কটা বা ছিপিটা ভাসতেছে। তো উনি ধরো হঠাৎ করে মাথায় আসলো এরকম যে এটা ভাসতেছে কেন, কেন ভাসে, ডুবে না কেন? নিউটন যদি মাথায় আপেল কেন পড়লো এটা নিয়ে চিন্তা করতে পারে, তো উনি তো এটা নিয়েও চিন্তা করতে পারে ভাসতেছে কেন, এটা কেন পানিতে ভাসে। এটা তো নিরেট। নিরেট মানে কি? নিরেট মানে হচ্ছে একদম তোর সলিড, একদম কম্প্যাক্ট। এরকম একটা সলিড, একটা কম্প্যাক্ট একটা জিনিস কেন এটা পানিতে ফ্লট করতেছে, কেন পানিতে এটা ভাসতেছে? ওয়াই দিস ইজ ফ্লটিং অন দ্য ওয়াটার, কেন? দেন দ্যাট মোমেন্ট উনি চিন্তা করলো যে ঠিক আছে, দেখি না এটার ভিতরে কি আছে, আমার কাছে তো মাইক্রোস্কোপ আছে, আমার কাছে তো অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ আছে, আমি তো মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখি। তো মাইক্রোস্কোপের উনি কী করলেন, উনি জানতেন যে মাইক্রোস্কোপের নিচে কোনো কিছু নিতে হলে তো এটাকে আগে স্লাইস করতে হয়, চিকন স্লাইস করতে হয়, তাহলে তো এটার ভিতরে আলো আসবে না। মাইক্রোস্কোপে নিয়ে কোনো কিছু দেখতে গেলে ওটাকে একদম পাতলা স্লাইস করে তারপর মাইক্রোস্কোপের নিচে রাখতে হয়, তাহলে লাইট পাস করতে পারে না। আর কোনো কিছু থেকে লাইট পাস করতে না পারলে মাইক্রোস্কোপে সেটা ভালো করে দেখাও যায় না, যদি সেটা লাইট মাইক্রোস্কোপ হয়। তো তিনি কি করলেন, তিনি একটা পাতলা সেকশন করলেন, পাতলা একটা স্লাইস কাটলেন ওই কর্কটার, কেটে রেখে আণুবীক্ষণ যন্ত্র নিচে দেখলেন। এবং দেখার পরে তিনি দেখলেন মৌমাছির চাকের নিয়ে অসংখ্য ছোটো ছোটো কুঠুরি বা প্রকোষ্ঠ তিনি এর মধ্যে আছে। তাহলে তিনি কি করলেন, এই যে দেখেন, এটাকে কেটে স্লাইস করলেন, স্লাইস করার পর মাইক্রোস্কোপে নিলেন এবং এরকম দেখলেন ছোট্ট খুপড়ি 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 দেখলেন তিনি। খুপড়ি খুপড়ি দেখার পরে উনি চিন্তা করলো যে এই খুপড়িগুলো কি হইতে পারে। খুপড়িতে কারা থাকে? কয়েদি থাকে, জেলখানার কয়েদি, তাদেরকে আটকায় রাখা হয় খুপড়ির মধ্যে। সো ইট কুড বি জেলখানার কয়েদি, অথবা মৌমাছি এরকম খুপড়ি খুপড়ি খুপড়ির ভিতরে থাকে, বা হিমালয় পর্বতে যারা ওই যে উপাসনা করে, ধ্যান করে, তারা এরকম পর্বতের মধ্যে ছোট্ট এরকম খুপড়ির মতো বানায় যেখানে বসে থাকা যায় এবং কেউ তাদের ডিস্টার্ব করবে না, এরকম খুপড়ি বানায়, ওটার ভিতরে তারা ঘন্টার পর ঘন্টাকে ধ্যান করে মাসের পর মাস। তো হিমালয়ের মধ্যে যারা ধ্যান করে তাদের এই খুপড়িগুলোকেও বলে সেল। মৌমাছির যে খুপড়িগুলোও নাম হচ্ছে সেল। আর জেলখানার কয়েদি যেটার মধ্যে থাকে ওটা হচ্ছে সেল। সবগুলোর মধ্যে কি আছে? সেল শব্দটা আছে। এক্স্যাক্টলি রবার্ট হুক কোনটা দেখে উনি সেল নাম দিছে এটা কেউ এক্স্যাক্টলি বলতে পারছে কিনা আমার ঠিক জানা নাই। এই তিনটার মধ্যে কোন একটা হইতে পারে। সেল মানে গর্ত। রবার্ট হুক কি দেখলো অ্যাকচুয়ালি? মৌমাছির চাকের না অসংখ্য ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ দেখতে পেল। তখন তার মানে বলল যে আশ্রমে সন্ন্যাসীদের থাকার জন্য এমন ছোট্ট ছোট্ট সেল থাকে। ওই সেল শব্দটা তার মাথার মধ্যে আসলো। এই থেকে চিপি লিটিল বক্সগুলোকে তিনি নাম দেন সেল বা প্রকোষ্ঠ। তাহলে এখান থেকে মুদ্রা কথা এটাই, তিনি নাম দেন সেল বা প্রকোষ্ঠ। আর কোনো লাইন এখান থেকে তোমাকে মুখস্থ করতে হবে না। ও হ্যাঁ, আরও আছে, যেমন এই সেল শব্দটা সেলুলা থেকে আসছে, সেলুলা থেকে আসে, এটা কখনো আসে নাই, তুমি চাইলে এমনি পড়তে পারো। এর অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি, ক্ষুদ্র প্রকোষ্ঠ এবং কুঠুরি। এবং তিনি যা দেখছেন, তিনি পরে মাইক্রোস্কোপ নিয়ে অনেক কিছু ঘষা মাজা অনেক কিছু করা শুরু করলেন। তিনি যা দেখছেন এটাকে তিনি কি করলেন, মাইক্রোগ্রাফিয়া নামক একটা গ্রন্থের মধ্যে লিখে ফেললেন। একটা গ্রন্থের মধ্যে লিখে ফেললেন, যে গ্রন্থটার নাম কি? মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া, মাইক্রো মানে কি? ছোট, আর গ্রাফ মানে কি? চিত্র। মাইক্রো মানে ছোট, আর গ্রাফ মানে কি? গ্রাফ মানে হচ্ছে চিত্র। তাহলে মাইক্রোগ্রাফিয়া মানে কি? ছোট চিত্র। ছোট চিত্র অর্থাৎ এমন একটা বই, যে বইয়ের মধ্যে ছোট ছোট জিনিসের চিত্র আঁকানো আছে, এর নাম দেওয়া হলো কি? মাইক্রোগ্রাফিয়া। কি নাম দেওয়া হলো? মাইক্রোগ্রাফিয়া। ওকে, তো এইভাবে মাইক্রোগ্রাফিয়ার নামটা আসছে। তো এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তিনি কোন বইয়ের মধ্যে লিখছেন? মাইক্রোগ্রাফিয়ার মধ্যে লিখছেন। এবং এটা মনে রাখার টেকনিকও তোমাদের আমি বলে দিলাম। তো আমি এখানে একটু তোমাদেরকে টাইম দিলে, তুমি যদি আমাকে টাইম দাও, তাহলে তোমাদের একটা ছোট্ট অ্যানিমেশন দেখাবো। তুমি হয়তো অনেকে আগে অ্যানিমেশনটা দেখছো, বাট আমি তারপর আবার একটু তোমাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে ওনাদের আবিষ্কারের কাহিনীটা, ঠিক আছে? কি হইলো? লগ ইন করতে পারবো না হয়তো।
সাবস্ক্রিপশন দেখাচ্ছে, একটু টাইম দাও দেখে এটা আসে কিনা, আসবে। তো এই যে যার ছবি আমরা দেখতেছি ইনি হচ্ছে রবার্ট হুক। তো উনি তো ধরো যন্ত্রপাতি ভরপুর পাইছে, ভরপুর যন্ত্রপাতি উনি পাইছে। তো উনার তো আসলে একটা একটা বড় সোসাইটির, একটা বড় রয়্যাল সোসাইটি অফ লন্ডনের উনি হচ্ছেন রক্ষণাবেক্ষক করেন যন্ত্রপাতি। তো উনার তো যন্ত্রপাতি নিয়ে কোনো ক্রাইসিস নাই। এবং ওনার মাইক্রোস্কোপটা অনেক সুন্দর ছিল এবং ওনার বানানোর একটা মাইক্রোস্কোপ ছিল, নিজের হাতে বানানো, খুবই কারুকার্যপূর্ণ। তাহলে আমরা যদি এখন সামারি করে আমরা যা যা পড়লাম সেটা হচ্ছে রবার্ট হুক 1665 সাল রয়্যাল সোসাইটি অফ লন্ডন দায়িত্ব পাওয়ার পরে তিনি কাঠের ছিপি থেকে সেল শব্দটা বের করলেন, কাঠের ছিপি থেকে সেল শব্দটা তিনি বের করলেন। সেল শব্দের অর্থ কি? প্রকোষ্ঠ। সেল শব্দের অর্থ কি? প্রকোষ্ঠ। এবং এই জন্য রবার্ট হুককে কোষের আবিষ্কারক বলা হয়। তিনি কি আবিষ্কার করছেন? কোষ আবিষ্কার করছেন। তাহলে কোষের আবিষ্কারক রবার্ট হুক। এবং রবার্ট হুক উনার এই মাইক্রোস্কোপের আন্ডারে উনি অনেক কিছু দেখছেন। এই সব কিছু দেখা জিনিসগুলোকে তিনি কোন বইয়ের মধ্যে লিখে গেছেন? তিনি যে বইয়ের মধ্যে লিখে গেছেন সেই বইয়ের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। তো এই যে এখন আমরা আচ্ছা, আমার মনে হয় কোনো একটা কারণে এটা লাইসেন্স শেষ হয়ে গেছে, এটা আমি রিনিউ করে পরে তোমাদেরকে দেখাবো না, আমি দেখাতে পারতেছি আজকে, সমস্যা নেই, আমরা এটা পরে দেখতে পারবো। তো এখন দেখো এই যে এই পেজের মধ্যে যা যা পড়লাম, এই পেজ থেকে কী প্রশ্ন এখন পর্যন্ত আসছে, দেখো কী কী প্রশ্ন আসছে। কোষের নামকরণ করেন কে? এরকম একটা প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে 2015-16 সালে, অর্থাৎ আমি যেভাবে পরীক্ষা দিয়েছি তার আগের বছর। জীববিজ্ঞানী রবার্ট হুক কেন বিখ্যাত? কোষ আবিষ্কার করার কারণে বিখ্যাত, এটা আসে তার আগের বছর। 2015 সালেই যশোর বোর্ডে একটা প্রশ্ন আসছিল, কোষ আবিষ্কার করেন কে? কে? রবার্ট হুক। সো বুঝতেই পারছো কী টাইপের জিনিস থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে। এবং যেটা হয় পরীক্ষায় এই একই জিনিসগুলো রিপিট হয়। এখন কোনো বান্দা যদি আইসা এই পুরো লাইন ধরে ধরে সবটা মুখস্থ করতে চায় স্কুল লাইফের মতো করে, স্কুল লাইফে তো প্রত্যেকটা লাইন ধরে ধরে মুখস্থ করা লাগতো না? লাগতো তো, লাগতো কি না? লাগতো। কলেজ লাইফে এই ভুল করবা না। তোমাদের তো স্কুল লাইফের কথা মনে আছে? স্কুল লাইফে প্রত্যেকটা লাইন থেকে কি বানানো যেত, প্রত্যেকটা লাইন থেকে কি কি তৈরি করা যেত? এমসিকিউ তৈরি করা যেত, ঠিক আছে? প্রত্যেকটা লাইন থেকে কি তৈরি করা যেত? এমসিকিউ তৈরি করা যেত। তো এইখানে কি হইতেছে? এখানে কি হইতেছে? এইখানে আমাদের সবগুলো লাইন থেকে এমসিকিউ আসবে না। যেটুকু লাইন আমি দাগাই দিছি, যেটুকু লাইন আমি দাগাই দিব, এর বাইরে একটা এক্সট্রা লাইন পড়বা, তুমি মাথার উপর লোড ফালাবা। আমি বোঝানোর জন্য অনেক কিছু বলবো, বাট তোমার লাগবে এটুকু। এবং তুমি যদি নোট খাতা মেনটেন করতে চাও, নোট খাতার মধ্যে এইটুকুই খালি লিখবা। অনেকে বলো না ভাই নোট বানাবো কীভাবে, এই নোট খাতার মধ্যে এইটুকু লিখবা। এটুকু লিখে তোমরা জানো কোন গ্রুপের মধ্যে নোট সাবমিট করতে হয়, করে দিবা, আবার সাবমিট করে দিবা, টেনশন নাই। হোমওয়ার্ক এটা তোমাদের, আমি দেখতে চাই। আগে তুমি অনেক এলোমেলো নোট করছো, এখন এলোমেলো নোট করা যাবে না, যেটুকু দাগানো আছে এর বাইরে এক্সট্রা কিছু নোট করা যাবে না। তুমি চাইলে এগুলো লিখতে পারো নোটের মধ্যে, তোমার আরও ভালো হবে। বা তুমি পাশে গেলে লিখে রাখতে পারো যে ডিইউ, এটুকু লিখলেই হবে ডিইউ। যেমন ধরো এটা পাশে লিখে রাখতে পারো যে ডিইউ, এটা ডিইউতে আসছিল, শেষ। ডিইউতে আসছিল, শেষ। তার মানে এই প্রশ্ন ডিইউতে আসছে, গেল। তো রবার্ট হুকের কাহিনী দেখলাম। তো রবার্ট হুক কী করছেন না করছেন, কী দেখছেন না দেখছেন, সেল শব্দটি তিনি ব্যবহার করছেন, পাতলা দেওয়াল দ্বারা পৃথক করা প্রত্যেকটা, এই যে প্রত্যেকটার মাঝখানে পাতলা পাতলা দেওয়াল আছে, তিনি তো আসলে মৃত কোষ দেখছেন, তিনি জীবিত কোষ দেখেন নাই, ঠিক আছে? এইগুলো এখানে লেখা আছে এবং বইয়ে লেখা আছে কনসেপ্ট অনলি, বইয়ে লেখা আছে কনসেপ্ট অনলি, অর্থাৎ এই পেজ থেকে তোমাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তো তিনি এই যে কর্ক, গাছের বাকল থেকে কর্কগুলো বানায়, এখান থেকে তিনি এরকম দেখছিলেন। এবং তিনি যেটা দেখছিলেন ওটা কিন্তু জীবিত কোষ না। রবার্ট হুক যেটা দেখছিলেন এটা কিন্তু কোনো জীবিত কোষ না, ক্লিয়ার? উনি কোষের প্রাচীর দেখছিলেন। এই যে দেখো, রবার্ট হুক মূলত মৃত কোষ তথা কেবল প্রকোষ্ঠই দেখছিলেন, আর কিছু দেখতে পারেন নাই। তাহলে রবার্ট হুক কি জীবিত কোনো কোষ দেখছে? না, রবার্ট হুক কোনো জীবিত কোষ দেখতে পারে নাই। রবার্ট হুক কোনো জীবিত কোষ দেখতে পারে নাই। ওকে, ডান। তো ওনার যে বইটার নাম ছিল মাইক্রোগ্রাফিয়া, এই হচ্ছে মাইক্রোগ্রাফিয়া বইয়ের ছবি। এবং মাইক্রোগ্রাফিয়া বইয়ের মধ্যে উনি নিজের হাতে অনেক কিছু আঁকেছেন, এটা ওনার নিজের হাতে আঁকানো ছবি, এটা ওনার নিজের হাতে আঁকানো ছবি, প্রত্যেকটা ওনার নিজের হাতে আঁকানো ছবি। আমি জাস্ট ছবিটা তোমাদের দেখানোর দরকার তাই দেখাইলাম, এগুলো থেকে কখনোই পরীক্ষায় কোনো কিছু আসবে না, কারণ তোমাকে মাইক্রোগ্রাফিয়ার নামটা মনে রাখতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে? কনসেপ্ট অনলি। এরপরে যে বিজ্ঞানীর কথা আমরা বলবো সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। ওনার নাম কি? বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন লিউয়েনহুক তিনি কে? নেদারল্যান্ড এর একজন কাপড় ব্যবসায়ী ছিলেন তিনি, কাপড় ব্যবসায়ী, বস্ত্র ব্যবসায়ী। তিনি ট্রেড করতেন, ক্লোথ ট্রেডিং করতেন, বস্ত্র ব্যবসা করতেন, ক্লোথ ট্রেডিং, ক্লোথ ট্রেডিং, হ্যাঁ, বস্ত্র ব্যবসা। অ্যান্টনি ভন লিউয়েনহুক, ওনার কোনো ইউনিভার্সিটি ডিগ্রি ছিল না, এবং তিনি চেষ্টা করতেছিলেন যে ওনার ক্লোথ ট্রেডিংটাকে, কাপড়ের ব্যবসাটাকে একটু এক্সপ্যান্ড করার জন্য,
দ্যাট মোমেন্ট অনেক সায়েন্টিস্ট অনেক কিছু ইনভেন্ট করতেছে, আবিষ্কার করতেছে। তো এই জিনিসটা আবিষ্কারের নেশা ওনার মধ্যে ছিল না আসলে। ওই যে কথা আছে না, মানিকা মানিক চিনে গাধাই চিনে মূলা। সো এখানে আমি ওনাকে গাধা বলতেছি না, উনি একজন জেম। উনি অ্যাকচুয়ালি কী চাচ্ছিল, উনি দেখলো যে ওই সময় অনেকে মাইক্রোস্কোপ আবিষ্কার করছে, মাইক্রোস্কোপ দিয়ে ঘাড়াঘাড়ি করতেছে। তো উনি ভাবলো যে আমারও যদি একটা মাইক্রোস্কোপ থাকতো তাহলে তো ভালোই হইতো। তাহলে আমি যে কাপড় চোপড় কিনবো, তো সেই কাপড় চোপড়ের মান কেমন, কাপড় চোপড়ের গুণগত মান কেমন আমি দেখতে পাবো। যেমন ধরো এই কাপড়টা, এই জার্সিটা, বায়ো মিশনের জার্সি। তো এই জার্সির কাপড়ের কোয়ালিটি কেমন, তো আমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি, একটু জুম করে যদি আমি দেখতে পারি, যে কাপড়টা কেমন, কাপড়ের গুণগত মান কেমন, তাহলে আমি ভালো কাপড় কিনতে পারবো। ভালো কাপড় কিনতে পারলে ভালো দামে বিক্রি করতে পারবো। তো এটাই ছিল ওনার মেন লক্ষ্য, যে টু বাই পারফেক্ট ক্লোথস ফর ট্রেডিং, ভালো পারচেস করা, ভালো কাপড় পারচেস করা। এই জন্য ওনার একটা মাইক্রোস্কোপ দরকার ছিল। তো এই মাইক্রোস্কোপ কিনতে গেলেন, কিনতে যায় তো মনে করো যে একদম তাচ্ছিল্য হয়েছে, যে সে তো আর বিজ্ঞানী না, তার কাছে কেন মাইক্রোস্কোপ বিক্রি করবে। সব থেকে বড় কথা ছিল এটা। আর যে দাম ছিল মাইক্রোস্কোপে, তো উনি চিন্তা করলো এই দাম দিয়ে মাইক্রোস্কোপ কেনার থেকে ভাই আমি বাসায় চলে যাই। তো ওনার জিদ খুব কাজ করছে। উনি ভাবলো যে আমি নিজের মাইক্রোস্কোপ নিজে বানাবো, আমি আমার নিজের মাইক্রোস্কোপ নিজে বানাবো। ঠিক আছে, তো নিজের হাতে এরকম একটা মাইক্রোস্কোপ তৈরি করলো। যে এরকম একটা ছবি ছিল মাইক্রোস্কোপটা, অ্যানিমেশনটা থাকলে দেখাইতে পারতাম, আই ডোন্ট নো কেন এরকম দেখাচ্ছে, যে করে শুধু শুধু ঠিক করতে গেলে সময় লাগবে, দরকার নেই। এরকম একটা মাইক্রোস্কোপ তিনি তৈরি করলো, ছোট্ট, অনেক ছোট, এইটুকু সাইজের একটা মাইক্রোস্কোপ। এই দেখো এই যে কতটুকু ছোট মাইক্রোস্কোপ তিনি বানায় দেন। এই মাইক্রোস্কোপটা বানিয়ে শুধু কাপড় না, তিনি এত বেশি উৎসাহী হয়ে গেলেন, পুকুরের পানি, বৃষ্টির পানি, দাঁতের ময়লা, রক্ত, শুক্রাণু, বীর্য, যা কিছু টিনের চাল দিয়ে বৃষ্টির পানি টপ টপ করে পড়তেছে, ওই পানি ধরে তিনি মাইক্রোস্কোপের নিচে ওনার বানানো মাইক্রোস্কোপের নিচে দেখা শুরু করলেন। এবং 1674 সালের দিকে তিনি পানি ফুটায় ক্ষুদ্র জীব দেখতে পারলেন। এক বৃষ্টির পানি টপ টপ করে পড়তেছে, সেই পানিতে মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখলেন যেখানে ছোটো 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 কি জানি দৌড়াচ্ছে। তো ওই সময় তো কোনো কিছু যদি দৌড়ায় তাহলে তাকে সে কী বলা হতো, কেউ মুভ করলে অ্যানিমেল, কেউ যদি মুভ করে তাহলে সে কি অ্যানিমেল, আর কেউ যদি মুভ করতে না পারে তাহলে সে হচ্ছে প্ল্যান্ট। এইটুকু ধারণা ছিল তখনকার সময় বিজ্ঞানীদের, যে দৌড়াদৌড়ি করবে সে হচ্ছে প্রাণী, আর যে স্থির সে হচ্ছে উদ্ভিদ। এটুকু ধারণা তখনকার সময় মানুষদের ছিল। তো দৌড়াদৌড়ি করতে থাকার কারণে তাকে অ্যানিমেল ভাবা হইল। আবার যদি অনেক ছোট, যেহেতু জিনিসটা অনেক ছোট, মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগতেছে, ছোট জিনিসকে বোঝানোর জন্য মলিকিউল শব্দটা ব্যবহার করে। মলিকিউল, মলিকিউল মানে অণু, মলিকিউল মানে কি অণু, মলিকিউল মানে কি অণু। তাহলে অ্যানিমেল অ্যান্ড মলিকিউল, অ্যানিমেল আর মলিকিউল একসাথে হচ্ছে অ্যানিম্যালিকিউল। একসাথে উনি নাম দিল অ্যানিম্যালিকিউল। কি নাম দিল? অ্যানিম্যালকিউল। অ্যানিম্যালকিউল অর্থাৎ ক্ষুদ্র প্রাণী। এবং তিনি জানতেনও না যে তিনি আসলে যে ক্ষুদ্র প্রাণীগুলো নামকরণ করছেন সেগুলো আসলে উনি ব্যাকটেরিয়া আবিষ্কার করে ফেলছেন। তিনি জানতেনও না তিনি যে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বা এককোষে জীব আবিষ্কার করে ফেলছেন, তিনি এটা বুঝানো নাই। ঠিক আছে, তো এটার পাশে এম লেখা আছে। এম মানে কি? এই পুরো স্লাইডটা কনসেপ্ট অনলি, স্লাইডের সবগুলো লাইনই কনসেপ্ট, বাট এই দুটো লাইন তোমাকে মুখস্থ করতে হবে, যে তিনি অ্যানিম্যালকিউল নামকরণ করছেন। অ্যানিম্যালকিউল কীভাবে আসেন তোমাদের বলে দিছি। এবং পরবর্তীতে তিনি এইসব লেখালেখি করে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের কাছে পাঠাইতে থাকলেন। রয়্যাল সোসাইটি অফ লন্ডনের কাছে পাঠাইতে থাকলেন। রয়্যাল সোসাইটি অফ লন্ডনের কাছে পাঠাইতে একটা পর্যায়ে, রয়্যাল সোসাইটি অফ লন্ডনের কাছে পাঠাইতে একটা পর্যায়ে দেখা গেল যে রয়্যাল সোসাইটি অফ লন্ডন স্বীকার করতে বাধ্য হইল যে ও আচ্ছা হ্যাঁ এ তো ভালো কাজ করতেছে। এবং দিন শেষে এই জন্য তাকে ফাদার অফ মাইক্রোবায়োলজি অর্থাৎ অণুজীব বিজ্ঞানের জনক বলে আখ্যায়িত করা হলো। উনি হচ্ছেন ফাদার অফ মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞানের জনক। ফাদার অফ মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞানের জনক, মাইক্রোবায়োলজির জনক। মাইক্রোবায়োলজি ছোট জীব, অণুজীব অর্থাৎ যেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া এগুলো নিয়ে আলোচনা করে, জীবাণু টিবাণু এগুলো নিয়ে আলোচনা করে। জীবাণু বলতে ছোট ছোট জীব বুঝেছি, কিন্তু জীবাণু মানে কিন্তু বলো যে মানে অন্য জীবাণুর কথা চিন্তা করবে না, কিন্তু ঘাস লতা পাতা জীবাণু না, কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোর কথা বলছে। এইগুলার আবিষ্কার করতে হবে। তাহলে এখান থেকে দুটো লাইন আমাদের মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে ওনাকে হচ্ছে 1674 সালে তিনি অ্যানিম্যালকিউল নামকরণ করলেন এবং উনি অণুজীব বিজ্ঞানের জনক। তিনি ফাদার অফ মাইক্রোবায়োলজি। এই দুটো জিনিস এখান থেকে আমাদের মুখস্থ করতে হবে এমসিকিউ এর জন্য। যদি এই লাইনটা তুমি যদি এখন মুখস্থ নাও করো কোনো সমস্যা নাই, এই লাইনটা তুমি মুখস্থ না করলে কোনো সমস্যা নাই, কারণ এগুলো সামনে আবার আসবে, অন্যান্য চ্যাপ্টারে আবার আসবে, সো টেনশনের কিছু নাই। ঠিক আছে, আচ্ছা এবার আসো আরও কিছু লাইন আমরা দাগাবো এখন। এর পরের লাইন, বইয়ের পরের লাইন, বইয়ে আমরা ছিলাম, বইয়ের স্ক্রিনশট এটা, হ্যাঁ বইয়ের পরের পেজ। কোষীয় আণুবীক্ষণিক, মোটামুটি সকল কোষে আণুবীক্ষণিক। মানে আণুবীক্ষণিক মানে অল সেলস আর মাইক্রোস্কোপিক, তোমাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। আণুবীক্ষণিক মানে মাইক্রোস্কোপিক, খালি চোখে দেখা যায় না।
তবে কিছুটা ব্যতিক্রমও হইতে পারে, ভিন্ন হইতে পারে। যেমন পাখির ডিম একটা সেল, এটা তোমাদের আমি হয়তো বলছিলাম, একটা পাখির ডিম একটা কোষ, আমি তোমাদের দেখাই, এই যে দেখো এটা আমি ডিম ফাটায় রাখছিলাম আগের বছর ডিম ফাটায় ছবি তুলে রাখছিলাম। তো এটা একটা ডিম, পাখির ডিম হোক, মুরগিও তো একটা পাখি, তাই না? মুরগিও তো একটা পাখি। তো এটা হচ্ছে ডিম, ডিমের এটা হচ্ছে কুসুম। এখন একটা ডিম একটা কোষ, এটা আমরা সবাই জানি। একটা ডিম যে একটা কোষ এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে? আমি কিছু পর কমেন্টগুলো দেখতেছি মোবাইলে দেখার জন্য যে কি অবস্থা। তো একটা ডিম যে একটা কোষ এটা আমরা সবাই জানি, একটা ডিম একটা কোষ, ঠিক আছে? এই ডিম একটি কোষ। এখন অনেকে মনে করে এই যে এই সাদা অংশ, ডিমের যে সাদা অংশ, এটা হচ্ছে সাইটোপ্লাজম, আর এই যে মাঝখানে যে কুসুম এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কে কে ভাবো? কে কে ওরকম মনে করো? ডিমের সাদা অংশটা হচ্ছে সাইটোপ্লাজম আর কুসুমটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কে কে মনে করো? না, এটা সত্য না। ডিমের সাদা অংশটা মোস্টলি প্রোটিন, এই সাদা পার্টটা মোস্টলি প্রোটিন, এখানে প্রোটিন বেশি, অন্যান্য জিনিসও আছে, প্রোটিন বেশি। আর ডিমের কুসুমটা মোস্টলি ফ্যাট, অনেক কিছু আছে তার মধ্যে ফ্যাট এখানে বেশি, বুঝছো? সাদা অংশ কুসুম। এই কুসুম যেটা যেটা বেশিরভাগ অংশেই ফ্যাট, এর মধ্যেও শর্করা প্রোটিন আছে অল্প পরিমাণে, বাট ফ্যাট বেশি এখানে। এখানে ছোট্ট একটা সাদা স্পট দেখতেছো তুমি, তোমার তো ডিম ফেরে দেখাতে পারবো না, এই জন্য আগে থেকে নিয়ে আসে। ছোট্ট একটা সাদা স্পট, ওই দেখো ওই দেখো, ওই যে সাদা একটা স্পট, এটাই হচ্ছে একটা কোষ, ওইটাই হচ্ছে কোষ। এই সাদা স্পটটাই হচ্ছে কোষ, এবং এটাই ডিম্বাণু কোষ, এটাই ডিম্বাণু কোষ, এটাই মুরগির ডিমের ডিম্বাণু, মুরগির ডিম্বাণু, মুরগির ডিম্বাণু, ঠিক আছে? যে এটা বের করতে পারবা, বের করে আমার ওই গ্রুপের মধ্যে আপলোড করো, দেখবো তুমি কোষ বের করতে পারছো কিনা। তোমাদের টাস্ক আজকে, রিয়েল লাইফ বায়োলজি। এখন তোমাদের কীভাবে এটা বের করবো আমি তোমাদের এটা বলে দিই। এইটা সব ডিমে পাওয়া যায় না, খুঁজতে হয়, মানে অনেক কঠিন। নর্মাল যে রেগুলার আমরা যে ডিমগুলো খাই এটা একটু কঠিন পাওয়াটা। এটা কিছু ডিম, এই যে ওমেগা প্রোটিন কিছু ডিম আছে না, ওমেগা ফ্যাটি অ্যাসিডগুলো ডিম অনেক বড় বড় বাজার থেকে কিনতে পাওয়া যায়। দেখবে ডিমের গায়ে সিল লাগানো থাকে, কবে এক্সপায়ার হবে এরকম কিছু। এটা এক্সপায়ার না, যাই হোক, সিল লাগানো থাকে ডিমগুলোর মধ্যে। ওই ডিমের কুসুম ভাঙলে তুমি সাদা স্পটটা সহজে বের করতে পারবা, সাদা স্পটটা। হ্যাঁ, অনেক ডিমের গায়ে সাদা একটা এরকম সুতার মতো থাকে, এরকম সাদা সুতার মতো পাবা। ওই সুতা না, ওটা ওই সুতা না, কিন্তু আবার সাদা একটা স্পটের মতো, গোল একটা স্পটের মতো, ওটাই হচ্ছে কোষ, এটাই ডিম্বাণু। যদি ডিমটা নিষিক্ত না হয়, নিষিক্ত মানে কি, ফার্টিলাইজড মানে কি, মানে হচ্ছে এই ডিমটার যদি, এই ডিমটার যদি এই মুরগিটা যদি মোরগের সাথে, এই ডিমটা যদি মোরগের সাথে প্রজনন না হয়, তাহলে এই ডিমটা শুধু ডিম্বাণু আকারেই থেকে যাবে। বাট এই মুরগিটার যদি মোরগের সাথে প্রজনন হয়ে থাকতো, মোরগের সাথে প্রজনন হয়ে থাকতো, যদি ডিমটা শুক্রাণু বা স্পার্মকে পাইতো, ফার্টিলাইজড হইতো, তাহলে এটা জাইগোট হয়ে যেত। তাহলে এটা কী হয়ে যেত? জাইগোট হয়ে যেত। এবং তারপরে এই জাইগোট থেকে আস্তে আস্তে একটা এমব্রায়ো বা একটা ভ্রূণ তৈরি হতো, এবং সেখান থেকে একটা বাচ্চা হতো। এই জন্য সব ডিমে বাচ্চা হয় না, সব ডিমে বাচ্চা হয় না। আমরা যে ডিমগুলো খাই অ্যাকচুয়ালি, যেগুলা বাচ্চা হয় না সেগুলো অ্যাকচুয়ালি ডিম্বাণু, আর যেগুলো বাচ্চা হবে সেগুলো আসলে ফার্টিলাইজ, অর্থাৎ সেগুলো শুক্রাণুকে পাইছে, সেগুলো শুক্রাণুকে পাইছে, এগুলো ফার্টিলাইজ, ওইখান থেকে কী হবে? বাচ্চা হবে। সব ডিমে বাচ্চা হয় না। যে ওইটা আমাদের বিষয় না, দেখবো তুমি পাও কিনা এটা, হ্যাঁ, ফাটায় ছবি আপলোড করো আমাদের যেই ইয়েটা, এই ফেসবুক গ্রুপটায়। তো এই হচ্ছে কথাবার্তা। তাহলে ডিম একটা কোষ। এখন যদি ডিমটা বড় হয় তাহলে কোষও বড় হবে, রাইট? তো এটাই বলছে যে পৃথিবীর সব থেকে বড় ডিম, পৃথিবীর সব থেকে বড় কোষটা এখান থেকে বোঝানোর চেষ্টা করছে যে উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ পৃথিবীর, যেটা 17 × 12.5 সেন্টিমিটার এটার ক্ষেত্রফলটা হয়, মুখস্থ করতে হবে, 17 × 12.5, ঠিক আছে? তো এরপরে দেখো, এটা মনে রাখার একটা টেকনিক আছে, 17/12 কেমন মনে রাখবো? দেখো 17, 1-এর পরে 2 আর 5, 2 আর 5 যোগ করলে কিন্তু 7ই হয়, তাই না? এটা জাস্ট মনে রাখার টেকনিক, তুমি পারলে এমনি মনে রাখতে পারবা, ঠিক আছে? পারলে তুমি এমনি মনে রাখতে পারবা। যাই হোক, এরপরে তুলা বা পাটের আঁশ, তুলা বা পাটের আঁশ, তাল গাছের আঁশ বেশ লম্বা, খালি চোখে দেখা যায়, এগুলো কিন্তু একটা সেল। আমরা যে তুলা বা কটন দেখি না, কটন বা পাট, এদের যে ফাইবারগুলো থাকে, কটন ফাইবার বা পাটের যে ফাইবার বা আঁশ যেটাকে আমরা বলি, ফাইবার বা আঁশ বা তন্তু, এগুলোকে একটা সেল, এবং এগুলো আমরা খালি চোখে দেখতে পারি। এগুলোকে স্ক্লেন কাইমা, মনে আছে যে কুশুটি পড়ছিলা, স্ক্লেন কাইমা, স্ক্লেন কাইমা, স্ক্লেন কাইমা, ওইটা। ভাইয়া মাঝে মাঝে লাল লাল কিছু থাকে, ওইটা কি? লাল লালটা আসলে ওটা হয়তো ফার্টিলাইজ হয়েছিল, এরকম কিছু একটা
ফার্টিলাইজ হওয়ার পরে, ঠিক আছে। মানুষের নিউরন কোষ প্রায় 1.37 মিটার লম্বা। লাল লালটা এক্স্যাক্টলি কি আমি তোমার পরে বলবো, একটু শিওর হয়ে তুমি কোন লালটার কথা বলছিল। মানুষের নিউরন কোষ প্রায় 1.37 মিটার লম্বা হইতে পারে। যেমন আমাদের এই নিউরনগুলোর নাম হচ্ছে মোটর নিউরন, আমরা সামনে পাবো আবার। এটা আমাদের এই যে দেখো, এই যে এই মোটামুটি কোমর পিঠ, এই যে কোমরের পিঠের মাঝ বরাবর এই জায়গা থেকে তৈরি হয়। এই জায়গা থেকে তৈরি হয় নিউরনটার একদম আমাদের পায়ের গোড়ালি, পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যায় একটা নিউরন এত বড়। এই যে একজনের কারণে একজন তো অনেক লম্বা হয়, তো এটা একটা কোষ। এটা আমার মানবদের সব থেকে বড় কোষ, এটা মানুষের সব থেকে বড় কোষ, ঠিক আছে। তো সেল এর বাংলা প্রতিশব্দ করা হয়েছে জীবকোষ। তাহলে এখন এই প্রশ্নটা একবার পরীক্ষা আসছিল, এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল যে মানবদের দীর্ঘতম কোষ কোনটা। আনসার হচ্ছে নিউরন। আনসার কি? মোটর নিউরন। এটাকে শুধু নিউরন বলা হয় না, এটাকে মোটর নিউরন বলা হয়। এটাকে শুধু নিউরন না, এটাকে বলা হয় মোটর নিউরন। মোটর নিউরন, ঠিক আছে, গেল। রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষটা কেবল প্রকোষ্ঠই দেখছিলেন, এটা আমরা আগেই দেখছি। সম্পূর্ণ কোষের বর্ণনা তিনি না দিলেও এই আবিষ্কার পরে অন্যান্য বিজ্ঞানীদের কিছু উল্লেখযোগ্য তথ্য পরিবেশন করেন। অর্থাৎ উনি যেটা করছে সেটা হচ্ছে একটা স্টার্ট। উনি কোনো লিভিং সেল দেখতে পায় না, বাট ইট ওয়াজ এ স্টার্ট। ওকে, এরপর অনুবীক্ষণ যন্ত্র কিছুটা উন্নতি সাধন হয়, মাইক্রোস্কোপ আরও অ্যাডভান্স হয়। এরপরে যে অ্যান্টনি ভন লিউয়েনহুকের কথা আসে, এই লাইনটা দাগাবো আমরা। বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক 1674 সালে কোষপ্রাচীর ছাড়াও ভেতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্যাদি সহ জীবকোষ পর্যবেক্ষণ করেন। এই লাইনটা এমসিকিউর জন্য পড়তে হবে। তাহলে সবার প্রথম কে, কোন বিজ্ঞানী একটা লিভিং সেল, তার ভিতরে যেসব কোষের ভিতরে যেসব জিনিসপত্র আছে, যা অর্গানেলস বা অঙ্গাণু আছে, সেগুলো সব পুরো একদম ভিতরে সব কিছু দেখতে পারছেন। একটা সেল ওয়াল বা কোষ প্রাচীরের ভিতরে কি আছে সব কিছু তিনি দেখতে পারছেন। সো 1674 ইনসাইড অফ দ্য সেল ওয়ালের ভিতরে বা কোষ প্রাচীরের ভিতরে একটা ফুলফিল একটা কোষের মধ্যে যা থাকবে সব তিনি দেখছেন, রবার্ট অ্যান্টনি ভন লিউয়েনহুক। এরপর রবার্ট ব্রাউন সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করছেন। এটা এখন দাগাবো না আমরা, এটা আবার আসবে নিউক্লিয়াসে, সো এই লাইন আমরা দাগাবো না। 1835 সালে ফরাসি কোষবিদ ফেলিক্স ডুজার্ডিন কোষের মধ্যে এই জেলির মতো পদার্থকে সারকোড নামে আখ্যায়িত করেন। কি নামে আখ্যায়িত করেন? সারকোড নামে আখ্যায়িত করেন। ওনার নাম কি? ডুজার্ডিন, ঠিক আছে। ডুজার্ডিন কোষের ভিতরে জেলির মতো যে জিনিসগুলো, এটাকে সারকোড বলছেন, ঠিক আছে। এগুলো আবার আসবে সামনে, কিন্তু আবার আসবে, এখান থেকে না দাগাইলেও চলবে। তারপরে 1840 সালে বিজ্ঞানী পারকিনসে ওই তরল পদার্থকে নাম দেন প্রোটোপ্লাজম। তারপরে নাম দেন প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি এখন আমরা চিনিই নেই, সো এগুলো আমরা এখন পড়বো না। এই কথাগুলো আবার আসবে পরে, সো এই জন্য আমরা এখান থেকে দাগাবো না এটা। তো ডুজার্ডিন সারকোড নামকরণ করছে, পারকিনসে পরে প্রোটোপ্লাজম নামকরণ করছে, এইটুকু এখান থেকে লাগবে। সারকোড নামকরণ করছে ডুজার্ডিন, এটুকু। আর পারকিনসে নামকরণ করছে প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম যে নামটা আমরা জানি, এই নামটা কে করছে? পারকিনসে। এইগুলো কি, এগুলো তো আমাদের পড়তে হবে পরে, তাই না? সো এগুলো আমরা পরে পড়বো, এগুলো আবার আসবে পরে, এই জন্য আমরা দাগাবই না, এগুলো দরকারই নেই, আসবে আবার। যেটা আমাদের পরে আর আসবে না, সেটা কি? বিজ্ঞানী ম্যাক্স নল এবং আর্নেস্ট রুস্কা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং তার ভিতরের জিনিসপত্রগুলোকে আরো ভালো করে দেখতে পারছেন। এই লাইনটা আমাদের মুখস্থ করতে হবে। এই সাল আমরা কখনোই পড়বো না। দেখো, আমাদের পুরো বায়োলজি বইয়ের মধ্যে অসংখ্য সংখ্যা এবং নাম্বার আছে, ঠিক আছে, অসংখ্য সংখ্যা আছে। এই সংখ্যাগুলো আমরা বাদ দিব, সব না, 90% সংখ্যা আমরা বাদ দিব। মনে রাখবো 10%, কোন 10% আমরা মনে রাখবো সেটা বলে দেওয়া আমার কাজ। যেমন অলরেডি তোমাকে 1665 সালের কথা মনে রাখতে বলছি, 1674 যদি পারো মনে রাখো, না বললেও চলবে। 1674 দরকারই নেই, বাদ দাও। হ্যাঁ, শেষ। 1665 সালে কোষ আবিষ্কার হয়েছে, এটুকু জানলেই চলবে। এখানে আর কোনো সাল দরকার নেই। যেগুলো লাগবে আমি তোমাকে বলে দিব, এগুলো একদম বাদ দিয়ে দিবা, এগুলো কখনোই আসবে না পরীক্ষায়, তোমার কোনো প্রয়োজনও নেই জানার। সব বিজ্ঞানীর নামও তোমার জানার দরকার নেই। যেসব বিজ্ঞানীর নাম জানতে হবে আমি তোমাকে ধাপে ধাপে বলে দিব এবং লাস্টে একসাথে লিখে দিব। সেখানে আমি অনেকগুলো বিজ্ঞানীর নাম আমি বাদ দিছি, মানে এগুলো আবার আসবে। ম্যাক্স নল আর আর্নেস্ট রুস্কার নাম আর তুমি পাবা না, ওনারা জানতে হবে। ওনারা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করছেন। ওনারা কি মাইক্রোস্কোপ আবিষ্কার করছেন? ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করছেন। এবং তোমাদের আমি একটা ভিডিও
প্রেসক্রাইব করে দিব, একটা ভিডিও তোমাদেরকে আমি প্রেসক্রাইব করে দিব। এই ভিডিওটা তোমরা দেখবা আমার চ্যানেলে, যে এই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে যে দেখবা, সেটা হচ্ছে মাইক্রোস্কোপের একটা ভিডিও। একটু খুঁজতে হবে আমার চ্যানেলের, একটু অনেক নিচে, ভিডিওটা অনেক নিচে। তোমরা দেখবা এটা, আমি দেখবো কে কে দেখছো, কমেন্ট করে আসবা দেখে, এখন না পরে, অনেক নিচে অনেক নিচে। আমি তোমাকে বলে দিচ্ছি কতদিন আগে কিভাবে পাবা। এই যে দেখো 2 বছর আগে, যে 2 বছর আগের ভিডিও, এই যে 2 বছর আগে দেখো, 2 ইয়ার্স অ্যাগো, মাইক্রোস্কোপের ইতিহাস আমার চ্যানেলে ভিডিও সেগমেন্টে, আমার হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেলে ভিডিও সেগমেন্টে মাইক্রোস্কোপের ইতিহাস। এই মাইক্রোস্কোপের ইতিহাস ভিডিওটা হচ্ছে 9 মিনিট। তোমাদের এখন বহুত টাইম, তুমি এই ভিডিওটা দেখবা, তুমি এই ভিডিওটা দেখবা, ঠিক আছে? এই ভিডিওতে লাইট মাইক্রোস্কোপ কি, ইলেকট্রন মাইক্রোস্কোপ কি, এই যে দেখো এটা হচ্ছে ম্যাগনিফিকেশন নিয়ে গবেষণা শুরু করা, এই যে এই যে বানিয়ে ফেলেন, এই সেই মাইক্রোস্কোপ রবার্ট অ্যান্টনি ভন লিউয়েনহুকের, তাকে পেয়ে বসে অ্যান্টনি ভন ওনার মাইক্রোস্কোপ। বস্ত্র ব্যবসায়ী হিসাবে তার কেনা কাপড়ের মান যাচাই করতে তিনি শুরু করেছিলেন ম্যাগনিফিকেশন নিয়ে ঘাটাঘাটি। সুতার মান যাচাই করার জন্য কাপড়ের গভীরে গিয়ে দেখার কৌতূহলবশত তিনিও গ্রিকদের মতো দেখতে পান যে ক্ষুদ্র কোনো জিনিসকে এক ফোঁটা পানি বেশ খানিকটা বড় করে তুলতে পারে, যাকে বলা হয় ম্যাগনিফিকেশন। এরপর তিনি পানির ফোঁটার ম্যাগনিফিকেশন নিয়ে গবেষণা শুরু করেন। নিজে নিজে বানিয়ে ফেলেন পানির ফোঁটা দিয়ে ম্যাগনিফিকেশন যন্ত্র বা মাইক্রোস্কোপ। তাকে পেয়ে বসে আবিষ্কারের নেশা। প্রায় 500-র উপর প্রোটোটাইপ বানিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তিনি তার ফাইনাল মাইক্রোস্কোপের ডিজাইনে পৌঁছান। সেই মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে আবিষ্কার করে ফেলেন ক্ষুদ্র অণুজীব। গবেষণা শুরু করেন বিভিন্ন রকম তরল বস্তু নিয়ে, যেখানে থেকে তিনি দেখতে পান ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারদিকে সবকিছুতে। নালার পানি, মানুষ শরীরের ঘাম, রক্ত, লালা, এমনকি মূত্র, নিজের বীর্য নিয়েও পরীক্ষা করতে তিনি পিছপা হননি। আর খুঁজে পাওয়া যে অণুজীবগুলো, তিনি এগুলোকে নাম দেন অ্যানিমালিকিউল। লিওনহুক তার সকল আবিষ্কার পর্যবেক্ষণকে রয়্যাল সোসাইটির কাছে পাঠাতে থাকলেন, যাতে করে তার আবিষ্কারে স্বীকৃতি অর্জন করতে পারে। রয়্যাল সোসাইটি বেশ খানিকটা পর্যালোচনা করে তার আবিষ্কার সমূহকে 1673 সালে একটি আর্টিকেল আকারে প্রকাশ করেই থেমে যায়। পেশাগতভাবে ব্যবসায়ী হওয়ার কারণে বিজ্ঞানের জগতে তাকে স্থান দিতে একটু অস্বস্তি বোধ করছিল রয়্যাল সোসাইটি। তবে বেশ ঝড়ঝাপটা পেরিয়ে 1677 সালে রয়্যাল সোসাইটি তার গবেষণা ও অবদানের পূর্ণ মর্যাদা দিয়ে বাধ্য হন এবং তিনি হয়ে যান ফাদার অফ মাইক্রোস্কোপ। তবে ওকে, তো এই লাস্টের দিকে এসে কিভাবে ইলেকট্রন মাইক্রোস্কোপ কাজ করে এগুলো এক্সপ্লেন করা হয়েছে। ইলেকট্রন মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে তুমি জাস্ট ভিডিওটা দেখবা, তাহলে তুমি ভিডিও সম্পর্কে ধারণা পেয়ে যাবে। এবং এই ভিডিও দেখার সময় তোমার আর্নেস্ট রুস্কা আর ম্যাক্স নল এই নামও তোমার মুখস্থ হয়ে যাবে। আর্নেস্ট রুস্কা আর ম্যাক্স নল এই দুটো নাম তোমাকে মুখস্থ করতে বললাম না, এই যে এই যে এই যে আর্নেস্ট রুস্কা। সো এটা দেখবা, দেখার পরে আমি দেখতে চাই তুমি ভিডিওটা দেখছো, অবশ্যই আজকেই দেখবা, ক্লাসের শেষে দেখবা। দেখে গেলে ছোট্ট করে একটা কমেন্ট করে আসবা, কামিং ফ্রম ফার্স্ট ক্লাস এইচএসসি 28, কামিং ফ্রম ফার্স্ট ক্লাস এইচএসসি 28 লিখে কমেন্ট করে আসবা। কি কমেন্ট করবা? কামিং ফ্রম ফার্স্ট ক্লাস এইচএসসি 28 এটা কমেন্ট করে আসবা, তাহলে আমি বুঝবো তুমি দেখছো ভিডিওটা, ঠিক আছে? এটা তোমার কাজ, ঠিক আছে? কামিং ফ্রম ফার্স্ট ক্লাস এইচএসসি 28 আমি দেখতে চাই তুমি দেখছো কিনা ভিডিওটা, তোমার ধারণা চেঞ্জ হয়ে যাবে মাইক্রোস্কোপ নিয়ে। ওকে, তো এবার আসি কোষ কেমন। এটা তোমাদের বলছি যে আমরা যে কোষ এই পর্যন্ত জানছি, এটা এই দুটাই কোষ না, এই যে সবুজটা আর হলুদটা এই দুটা কোনোটাই পুরোপুরি কোষ না, আরও অনেক রকমের কোষ আছে। এটা হচ্ছে একটা আদর্শ কোষ, মানে একটা কোষের মধ্যে যা যা থাকতে পারে সব কিছুকে একসাথে করে আঁকানো হয়েছে এটা। বাট আমরা দেখছি পৃথিবীতে অনেক রকমের কোষ থাকতে পারে, ঠিক আছে? যা বলেছে দেখো ডিম, উট পাখির ডিম কত বড় দেখছো, হাতের থেকে কত বড় এটা উট পাখির ডিম। তো উট পাখির ডিম পৃথিবীর সব থেকে বড় কোষ ধরা হয় একে, পৃথিবীর সব থেকে বড় কোষ ধরা উট পাখির ডিমকে। আর এইগুলো হচ্ছে ওই যে গাছের তন্তু, যেটা কথা বলছিলাম, গাছের ফাইবার, এই ফাইবারগুলো একটা সেল। কেন আমরা মনে নাই এই যে ফাইবার, ফ্লোয়েম ফাইবার যেটাকে আমরা স্ক্লেনক্যামা বলি, এগুলো একটা সেল। হ্যাঁ, এটা জাস্ট দেখানোর জন্য তোমাদের দেওয়া হয়েছে। এবার দেখো কিছু বিজ্ঞানীদের নাম এখানে আছে তোমাদের বইয়ের পরে, যে বিজ্ঞানী জিন ব্র্যাচেট বা ব্র্যাকেটও বলে, উনি বলছেন কোষ হলো জীবের গাঠনিক মৌলিক একক। ঠিক আছে, মানলাম, শেষ। লোই এবং শিকেভিস, এটা তুমি পড়ছো আগে, লোই এবং শিকেভিস 9-10 মনে আছে? 9-10 শুরু হইতো কি দিয়ে? কোষের সংজ্ঞা। এই মনে করো কোষের সংজ্ঞা শুরু হয়েছিল কি দিয়ে? লোই এবং শিকেভিসের সংজ্ঞা দিয়ে।
উনি বলছিল কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা অর্ধবেদ্য ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত থাকে এবং কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজনন করতে পারে। Cell is a place for biological function where it separated by a semi-permeable membrane and it can replicate, it can reproduce by itself. হ্যাঁ, এইগুলা উনি বলছেন 1963 সালে। এগুলো মুখস্থ করছি আমরা, এখন লাগবে না, এখন আর দরকারই নেই এগুলো, এই সংজ্ঞা এখন আর লাগবে না আমাদের, শেষ। বিজ্ঞানী হিকম্যান বলছে কোষ হলো বায়োলজিক্যাল স্ট্রাকচার, মানে জীবের গঠন এবং কাজের একক এবং ন্যূনতম জৈবিক একক যা নিজের নিয়ন্ত্রণ ও প্রজনন সক্ষম, অর্থাৎ নিজের নিয়ন্ত্রণ, কোষ নিজের নিয়ন্ত্রণ নিজে করতে পারে, নিজের মতো করে নিজের সংখ্যাও বৃদ্ধি করতে পারে, রেপ্লিকেট করতে পারে, মাল্টিপ্লাই হতে পারে, এটাই বলছে। ডি রবার্টিসের সংজ্ঞাটা একটু লাগে। ডি রবার্টিসের সংজ্ঞা, উনি বলছেন যে কোষ হলো জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত একক। এটা আমি তোমাদের অলরেডি পড়াইছি, প্রথমেই পড়াইছি যে জীব হলো, কোষ হলো জীবের মৌলিক গঠনগত অর্থাৎ স্ট্রাকচারাল ইউনিট, স্ট্রাকচার হয়েছে এটা দিয়ে, এবং কার্যগত একক অর্থাৎ ফাংশনাল ইউনিট, অর্থাৎ সেল ইজ দ্য মেইন স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, অর্থাৎ কোষ হচ্ছে জীবের মেইন, জীব তৈরি হয়েছে কোষ দিয়ে, জীব কাজও করে কোষ দিয়ে। এবং এই প্রশ্নটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 2022-23 সালে আসছিল, জাহাঙ্গীরনগরেও আসে, ঢাকা ইউনিভার্সিটিতেও কোনো একবার আসছিল এই প্রশ্নটা। এবং একবার জাহাঙ্গীরনগর এভাবে আসছিল যে কোষ হলো জীবের গঠনগত এবং কার্যগত একক, এই কথাটা কে বলছে? ডি রবার্টিস বলছে, এই কথাটা একবার পরীক্ষা আসে। সো এই জন্য ডি রবার্টিসের কথাটা আমাদের জন্য লাগবে। এবং কেন এটা লাগবে দেখো, বাকিদের থেকে সবার শেষে ডি রবার্টিস বলছে, এবং ডি রবার্টিস যেহেতু সবার শেষে বলছে 1961, 1963, 1970, 1979, যে সবার পরে বলে তার কথাটা এক্সেপ্টেড বেশি হয়, কারণ তারটা আপডেট বেশি। দ্যাটস ইট। ওকে ওকে, এবার আমরা প্রথম কোষের সৃষ্টিতে চলে যাব। এবার আমরা কোথায় চলে যাবো? প্রথম কোষের সৃষ্টি। এই টপিকে গেলে কিন্তু অনেক সময় লাগবে। এখন বলো এটাকে আজকে পড়াবো নাকি নেক্সট দিন পড়াবো? বলো। এইগুলো তো সব আমরা পড়ে ফেলছি যদিও ফ্রি ক্লাসে, তোমার যদি পড়ো তাহলে নেক্সট ক্লাসে পড়াবো এইগুলা, তোমার যদি বলো। আর তা নাইলে আমরা হচ্ছে সামনে আগাবো। কোনটা করা যায় বলো? এই যে প্রথম কোষের সৃষ্টি, কিভাবে প্রথম কোষটা তৈরি হয়েছে, তোমার যদি বলো তাহলে আমি এখন সামনে আগাইতে পারবো। এটা কিন্তু আরেকটু ডিটেল আলোচনায় চলে যাবে। আমার মনে হয় এখন এত প্ল্যান নেওয়ার দরকার নেই, এটা আমরা পরে পড়ি, নেক্সট ক্লাসে পড়ি। আচ্ছা, নেক্সট ক্লাসে পড়বো, বাট তারপরে আমরা একটা কাজ, ছোট্ট একটা কাজ আমরা একটু করি। আমরা কোষের বৈশিষ্ট্যটা পড়ে ফেলি, এটা সহজ জিনিস আছে। কোষ কেমনি তৈরি হয়েছে এটা পরে পড়ি। এক পাতা উল্টাও, তোমার যে বই পড়তেছো, যাদের কাছে বই আছে তারা এক পাতা উল্টাও, এক পাতা উল্টায় কোষের বৈশিষ্ট্যে চলে আসো। প্রথম কোষ কেমনে তৈরি হয়েছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, তেমন একটা আসে না। তো আমি একটু সামনে আগাই, চলো। কোষের বৈশিষ্ট্য, চলো আমরা একটু এখান থেকে বই থেকে পড়ি। কোষের বৈশিষ্ট্য, জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। একটা লাইফের জন্য, একটা মানুষের জন্য যা দরকার, একটা জীবের জন্য যা দরকার, তার সকল ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল অ্যান্ড মলিকুলার জিনিস সব কিছু কোথায় থাকবে? কোষের ভিতরে থাকবে, কারণ কোষই সব কিছু। ঠিক আছে? তারপরে কি? প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে। প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে, এর মানে কি? একটা সেল তার যা দরকার সে বাইরে থেকে নিতে পারে। কাঁচামাল মানে কি? র ম্যাটেরিয়ালস। ধরো ধরো একটা কোষ, ধরো এটা একটা প্ল্যান্ট সেল, এটা প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের ভিতরে ধরো এটা একটা কি? ক্লোরোপ্লাস্ট। এটা ক্লোরোপ্লাস্ট, এটাই চিন্তা করো, এটা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। আর এটা ধরো একটা মাইটোকন্ড্রিয়া। আর নিউক্লিয়াসটা কোথায়? নিউক্লিয়াসটাকে তো আমরা বেগুন কালার দিয়ে আঁকাবো, তো বেগুন রংটা কই? বেগুন বেগুন বেগুন, এই যে বেগুন বেগুন। আজকে আমি লিখলাম না তেমন কিছু, স্লাইডেই সব কিছু আছে, নেক্সট দিন কিন্তু লেখা লাগবে অনেক কিছু। হ্যাঁ, তো দেখো ক্লোরোপ্লাস্ট, বাইরে থেকে ক্লোরোপ্লাস্ট কী করলো? বাইরে থেকে ক্লোরোপ্লাস্টটা কী করলো? কোষের ভিতরে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড আসলো, ক্লোরোপ্লাস্ট সেটাকে নিল, এবং পানি আসলো, কোষ থেকে নিয়ে ক্লোরোপ্লাস্ট সেটাকে নিল। প্রথমে কোষে আসলো, পরে সেটা কোষ ক্লোরোপ্লাস্টে গেল, এবং ক্লোরোপ্লাস্ট কী করলো? অক্সিজেন ছাড়লো এবং খাবার তৈরি করলো। কী করলো? খাদ্য তৈরি করলো। এই জন্য ক্লোরোপ্লাস্টে কী বলা হয়? কোষের খাদ্য তৈরির কারখানা বলা হয়, তাই না? এটাকে আমরা কী পদ্ধতি বলি বলো? এটাকে আমরা কী পদ্ধতি বলি? এটাকে আমরা বলি ফটোসিনথেসিস। এটাকে আমরা কি বলি? ফটোসিনথেসিস, বা বাংলায় সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। আবার এই কোষটায় আবার কি নিবে? অক্সিজেন নিবে, নিয়ে সেই অক্সিজেন দিয়ে আবার কি বানাবে? এটিপি বা শক্তি বানাবে। তাহলে এখন দেখো, এই কার্বন ডাইঅক্সাইডটা আর পানিটা কি ছিল অ্যাকচুয়ালি? কাঁচামাল না? এগুলো কাঁচামাল না? র ম্যাটেরিয়ালস, কাঁচামাল। যে কাঁচামাল দিয়ে তুমি কি বানাইছো? খাবার বানাইছো, আবার অক্সিজেন ছাড়ছো। তো তুমি অনেক র ম্যাটেরিয়ালস নিবা, নিয়ে কিছু বানাবা, আবার কিছু ছেড়েও দিবা। এটাই এখানে বলছে যে প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারবে।
এবং সেই কাঁচামালকে ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারবে। কাঁচামালগুলোকে ব্যবহার করে সে খাবার বানাইলো, খাবার দিয়ে পরে আবার সে শক্তিও বানাইতে পারবে, নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষণ করতে পারবে, অর্থাৎ নিজের যা দরকার সে বানায় নিবে। নিজের প্রয়োজনীয় অণু বলতে কি, নিজের ধরো তার প্রোটিন দরকার, সে প্রোটিন সেটা বানায় নিবে, তার ফ্যাট দরকার, সে ফ্যাট সে বানায় নিবে। সংশ্লেষণ করা মানে কি, এই কথার মিনিংটা জেনে রাখো। এখন থেকে যখন সংশ্লেষণ শব্দটা পাবা, এখন থেকে যখনই সংশ্লেষণ শব্দটা পাবা, সংশ্লেষণ শব্দের অর্থ সিনথেসিস। সংশ্লেষণ শব্দের অর্থ কি, সিনথেসিস মানে উৎপাদন। সিনথেসিস মানে কি, উৎপাদন। সিনথেসিস মানে কি, উৎপাদন বা সৃষ্টি। এটা আমি একটা উদাহরণ দিলাম যে সে কাঁচামাল নিছে, কাঁচামাল নিয়ে তার খাবার বানায় নিছে। এরকম অনেক কিছু সে বানাইতে পারবে, চাইলে যে কোনো কিছু সে বানিয়ে নিতে পারবে তার মতো করে। ঠিক আছে, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। একটা কোষ এলোমেলোভাবে বড় হবে না। একটা কোষ কিভাবে বড় হবে, কিভাবে তৈরি হবে, কিভাবে বড় হবে, কিভাবে মারা যাবে, সব কিছু আগে জেনেটিক্যালি কোড করা থাকে তার ডিএনএ এর ভিতরে। একটা কোষের ভিতরে যে ডিএনএ থাকে, নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে লেখা আছে সেই কোষটা কিভাবে থাকবে, কিভাবে তৈরি হবে, কিভাবে জীবন ধারণ করবে এবং কখন মারা যাবে, সব কিছু আগে থেকে কোড করা। সুনিয়ন্ত্রিতভাবে ওইভাবেই সে বড় হবে। এই জন্য দেখো আমাদের স্কিন সেল যেভাবে তৈরি হয় বা যেভাবে ড্যামেজ হয়, আমাদের হাড্ডি কি সেভাবে তৈরি হয় বা সেভাবে ড্যামেজ হয় না। প্রত্যেকটা কোষ তার নিজের মতো করে তৈরি হয়, নিজের মতো করে বাস করে। তো এই জন্য এটাকে বলছে সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, এলোমেলোভাবে না। তুমি এটা চিন্তা করো, একটা বাঁশ গাছ যেভাবে লম্বা হয়, আমরা যদি এভাবে লম্বা হইতাম, বাঁচতাম। বাঁশ গাছ, একটা বাঁশের সেল দ্রুত ডিভাইড হয়, এই জন্য তার কোষও দ্রুত বড় হয়, আমরা তো তা হই না। এটা একটা ব্যালেন্স করা, একটা মেজার করা, সুনিয়ন্ত্রিতভাবে জিনিসগুলো হয়, এলোমেলোভাবে হয় না। ঠিক আছে, চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। চারপাশে যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। চারপাশে যে কোনো উত্তেজনার প্রতি কি দিতে পারে, আচ্ছা চলে যেতে বলেন। চারপাশে যে কোনো উত্তেজনার প্রতি কি দিতে পারে, সাড়া দিতে পারে। এর মানে কি, এটা তুমি তখনই রিয়েলাইজ করতে পারবা যখন হচ্ছে তুমি অল্প কোষে জীব দেখবে, তখন তুমি ভালো করে বুঝতে পারবা। অল্প কোষী মানে অনেক কম কোষ আছে এরকম জীব দেখলে তুমি বুঝতে পারবা। আমি হাইড্রা ধরছিলাম, আমার হাইড্রা ধরার ভিডিও আছে ইউটিউবে। হাইড্রা ধরে আমি জিনিসটা রিয়েলাইজ করছি, ওর দেহের মধ্যে কিছু কোষ আর টিস্যু আছে, এর থেকে বেশি কিছু নাই। তো হাইড্রাকে যদি দূর থেকে একটা সুই দিয়ে খুঁচাও দেওয়া হয়, ছোট্ট একটা প্রাণী কিন্তু হাইড্রা, হ্যাঁ ছোট্ট একটা প্রাণী। আমি যদি তোমাদেরকে দেখাইতে চাই, কই রাখছি, এই যে এই যে ভিতরে নড়তেছে না, এগুলোর নাম হচ্ছে হাইড্রা। তোমাদের পড়াবো, এটা দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পড়াবো, প্রাণী বিজ্ঞানে, জুওলজিতে সেকেন্ড পেপার। এই যে ভিতরে যে নড়তেছে যেগুলো, এগুলো হচ্ছে হাইড্রা। ভিতরে যেগুলো নড়তেছে এগুলো হচ্ছে হাইড্রা। দেখছো এই যে 3টা হাইড্রা, কত ছোট তাই না, আমার হাতের তুলনায় কত ছোট। দেখছো ভিতরে যে নড়তেছে এগুলো হাইড্রা, দেখো কত ছোট। এটা আমার কলমের সাথে হিসাব করলে কত ছোট। এগুলো নাম হচ্ছে হাইড্রা। তো হাইড্রার দেহে কোনো অঙ্গ টঙ্গ কিচ্ছু নাই, খালি কোষ আছে, টিস্যু আছে, অঙ্গ টঙ্গ কিচ্ছু নাই। সেই হাইড্রাকে আমি ধরলাম, ধরার পরে সুই দিয়ে একটু খোঁচা দিতে গেছি, দেখি সে হাইড্রা নড়ে যাচ্ছে, সরে যাচ্ছে। তাহলে সে কি অনুভূতিটা বুঝতেছে, তার তো অনুভূতি আছে। তাহলে অনুভূতিটা কে বুঝতেছে, কোষ বুঝতেছে। হোক না তার কোনো অঙ্গ নাই, হোক না তার চোখ নাক মুখ কিছু, তারপর তাও সে ফিল করতে পারে। কিভাবে পারে, তার সেলসের মাধ্যমে পারে, কোষের মাধ্যমে পারে। ঠিক আছে, এটাই বলছে যে চারপাশে যে কোনো উত্তেজনা সে সাড়া দিবে। ঠিক আছে, যে কোনো সেন্সেশনের প্রতি সে কি দিবে, একটা রেসপন্ড করবে। এই পয়েন্টে পরে আসি। কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। অভিযোজিত হওয়া মানে অ্যাডাপ্টেশন, অর্থাৎ সময়ের সাথে সাথে একটা কোষ অ্যাডাপ্ট হইতে পারে। টাইম টু টাইম একটা কোষ অ্যাডাপ্ট হয়ে হয়ে নতুন কোনো কিছুতে শিফট হইতে পারে। ঠিক আছে, সময়ের সাথে পরিবেশের সাথে সে কী করতে পারে, অ্যাডাপ্টেশন, তার একটা অ্যাডাপ্টেশন পাওয়ার আছে তার। তারপরে এই পয়েন্টটা পরে আসি। নির্দিষ্ট সময় পরপর কোষ মৃত্যুবরণ করে। যা তৈরি হয়েছে তা একদিন মারা যাবে, এটাই সব থেকে সত্য জিনিস। আমরা পৃথিবীতে আসছি, আমাদের লাইফের একটাই সত্য, সেটা হচ্ছে আমাদের একদিন মরতে হবে। এর থেকে বড় কোনো সত্য আর নাই। সো কোষের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। কোষ জিনগত তথ্য ধারণ করে এবং প্রজননান্তরে স্থানান্তর করে, সঞ্চারণ করে। জিনগত তথ্য, জেনেটিক ইনফরমেশন কোথায় থাকে, কোষের নিউক্লিয়াসের ডিএনএর ভিতরে থাকে, এবং সেই নিউক্লিয়াসের ডিএনএটাই শুক্রাণুর মাধ্যমে আর ডিম্বাণুর মাধ্যমে সন্তানের কাছে চলে যায়। অর্থাৎ আমরা যে তথ্যটা ধারণ করতেছি, এটা আমাদের বাবা মার থেকে আমরা অ্যাকচুয়ালি পাইছি। তাহলে এই বাবা মার থেকে আমরা অ্যাকচুয়ালি কী পাইছি, আমরা বলি না যে আমরা আমার বাবা মার বৈশিষ্ট্য পাইছি, ক্যারেক্টারিস্টিক্স পাইছি। কেমনে পাইছি, বাবা এবং মা তাদের শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে আমরা তৈরি হয়েছি। অর্থাৎ তারা শুক্রাণু আর ডিম্বাণু দিয়েছে, তারপর আমি হয়েছি। শুক্রাণু ডিম্বাণু কী ছিল, কোষিত ছিল, কোষের ভিতরে তো নিউক্লিয়াস ছিল, সেখান থেকে আমরা হয়েছি। এটাই এখানে বলছে, জিনগত তথ্য ধারণ করে। দুটা পয়েন্ট আমি এখন বলি একটু, এটার মানে কি। একটি হোমিওস্টেটিক অবস্থা পরিবেশের সাথে তারতম্যর মাঝে স্থিতি অবস্থা বজায় রাখতে পারে। অর্থাৎ কোষ হোমিওস্টেটিক অবস্থা বজায় রাখতে পারে। কি বলছি, হোমিও
স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে স্থিতি, যেমন স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্থিতি তড়িৎ, স্থিতি বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ, স্থিতি। আর হোমিও মানে কি? হোমিও মানে একই বা সম বা একই। তাহলে হোমিওস্টেসিস মানে কি? একই অবস্থা বিরাজ রাখা, একটা নির্দিষ্ট অবস্থা কি রাখা? বিরাজ রাখা। এটার মানে হচ্ছে হোমিওস্ট্যাটিস। বাইরের তাপমাত্রা যতই বাড়তে থাকুক না কেন, তোমার দেহের তাপমাত্রা বাড়ানো যাবে না। এই যে কিছুদিন আগে আমি সৌদি আরব থেকে আসলাম, ওরে গরম! এবার হজ মৌসুমে 42-45 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা উঠছিল। কিছুক্ষণ বাইরে দাঁড়া থাকলে শরীর ডিহাইড্রেট হয়ে শরীর থেকে সব পানি বের হয়ে যায়, মাথা ঘুরতে শুরু করে, এত গরম। ঠিক আছে, কিন্তু দেখো বাইরের তাপমাত্রা 45 ডিগ্রি পর্যন্ত গেছে, বাট আমার শরীরের তাপমাত্রা কিন্তু বাড়ে নাই। মিনাতে আরাফাতে যখন তাঁবুর মধ্যে থাকা লাগে, তাঁবুর মধ্যে যদি এসি থাকে বা ওইখানে তাপমাত্রা অনেক বেশি থাকে, বা তাঁবুর ভিতর থাকার পরেও তো দেখো আশেপাশে তাপমাত্রা অনেক বেশি থাকে, তাই না? তারপরে আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু কি হয় না? বাড়ে না। আমরা অনেক গরম পরিবেশে থাকি, বাট আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু বাড়ে না। কেন বাড়ে না? এটা হচ্ছে হোমিওস্টেসিস। কারণ শরীর আমাকে ওইভাবে ব্যালেন্স করতেছে। বা তো তুমি এখন ঠান্ডা পরিবেশে চলে গেলা, শীতকাল, ধরো 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে গেলাম, তোমার শরীরের তাপমাত্রা 1 ডিগ্রি হয়ে যাবে? হবে না। ব্যালেন্স থাকবে, ঠিকঠাক থাকবে, শরীরের তাপমাত্রা ঠিক থাকবে। এই শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য যা করার দরকার সেটা কোষ করবে। এটাই হচ্ছে হোমিওস্টেসিস। অর্থাৎ সব কিছুকে ব্যালেন্স রাখার জন্য যা করার। তুমি জানো আমাদের রক্তের পিএইচ কত? বলো তো, আমাদের রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ 7.35 থেকে 7.45। পিএইচ মানে কি বুঝো তো না? পিএইচ কি জানো তো? পিএইচ মানে হচ্ছে অম্ল আর ক্ষার, তাই না? পিএইচ যদি 7 হয় তাহলে নিউট্রাল, 7 থেকে কম হলে অ্যাসিডিক, 7 থেকে বেশি হলে অ্যালকালাইন বা ক্ষার। তাহলে এই পিএইচটা হচ্ছে আমাদের ব্লাডের পিএইচ, বা আমাদের বডির পিএইচও বলতে পারো, ব্লাডের পিএইচ। যদি কোনো কারণে ব্লাডের পিএইচ যদি 7.3 হয়ে যায় বা ধরো 7.5 হয়ে যায়, আমরা মারা যেতে পারি। এটা এত সেন্সিটিভ। শরীর সবসময় এটাকে ব্যালেন্স রাখতেছে। কিভাবে ব্যালেন্স রাখতেছে? কোষের মাধ্যমে ব্যালেন্স রাখতেছে। কোষ কেমনে ব্যালেন্স করতেছে? এটা কোষের কাজ। কোষ যা করা দরকার, কোষ যা করা দরকার সেভাবেই করবে এই কাজগুলো। যেভাবে ম্যানেজ করা দরকার সেভাবে সে ম্যানেজ করবে। কোষ যেভাবে ম্যানেজ করা দরকার সেভাবে সে ম্যানেজ করবে। এটা কোষের দায়িত্ব। কি বলছে বুঝতে পারছো? এটাই হচ্ছে হোমিওস্টেসিস। এটাকে বলা হয় কি? হোমিওস্টেসিস। হোমিও মানে সেম বা হোমো মানে সেম। অ্যাকচুয়ালি হোমো মানে সেম, আর স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, অর্থাৎ স্থির অবস্থা সবসময় বিরাজ রাখা, যেটা আমাদের শরীরের জন্য দরকার। আর হচ্ছে কোষ বিপাক প্রদর্শন করে। বিপাককে ইংলিশে বলা হয় মেটাবলিজম। বিপাককে ইংলিশে বলা হয় মেটাবলিজম। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, আমি একটু দেখে নিই আগে একটু প্রশ্নটা, যে তাহলে ভাই আমরা গরমে আর ঠান্ডা ফিল করি কেমন? গরম ঠান্ডা ফিল করি বাইরের তাপমাত্রা গরম ঠান্ডা, এটার মধ্যে ফিল করতেই হবে, স্বাভাবিক না? বাট আমাদের তাপমাত্রা তো আর গরম আর সাথে মিলায় 40 ডিগ্রি হয়ে যাচ্ছে না শরীরে, বা আমার তাপমাত্রা ঠান্ডার সাথে মিলায় শীতকালে কি তাপমাত্রা 10 ডিগ্রিতে নামলে আমার শরীরের তাপমাত্রা 10 ডিগ্রি হয়? হয় না তো। ঠান্ডা লাগে, এটা তো লাগবেই, স্বাভাবিক। বাইরের তাপমাত্রা ঠান্ডা, তোমার তো ঠান্ডা লাগবেই। তোমার শরীরে তাপমাত্রা নামতেছে না, পড়তেছে না। মেটাবলিজম মানে কি? কোষের বিপাক প্রদর্শন করে। মেটাবলিজম মানে কি? তোমার শরীরের মধ্যে যা হয় সবই মেটাবলিজম। তোমাকে বাঁচায় রাখার জন্য, একটা মানুষের বেঁচে থাকার জন্য বা একটা জীবের বেঁচে থাকার জন্য যত রাসায়নিক বিক্রিয়া যা কিছু হয় সবগুলো সমষ্টি হচ্ছে মেটাবলিজম বা বিপাক। এই বিপাক সংখ্যাটা ভালো করে মনে রাখো, যে জীব দেহে বা জীব কোষে, সহজ কথা জীব কোষে যত রকমের কেমিক্যাল রিয়াকশন হয় সবগুলাকে বলা হয় মেটাবলিজম, যদি সেটা জীবকে বাঁচায় রাখার জন্য হয়। ঠিক আছে? তো এখানে আমরা কতটুকু আমরা নোট খাতায় তুলবো? যতটুকু দাগাইছি এটুকু নোট খাতায় তুললেই চলবে। এটা 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 সবটাই এখানে 10টা পয়েন্টই আসলে দাগায় রাখার মতো বা মনে রাখার মতো। 10টা পয়েন্ট এখানে মনে রাখার মতো। তারপর আমি বলবো যে আমি যে করে দাগায় রাখছি এইগুলো অবশ্যই ভালো করে পড়বা। আমি যে করে দাগায় রাখছি এইগুলোকে অবশ্যই ভালো করে পড়বা। যেগুলো আমি মার্ক করে রাখছি এগুলোকে অবশ্যই ভালো করে পড়বা বা নোট খাতায় রাখতে পারো। এই কটা বৈশিষ্ট্য নোট খাতায় রাখলেই চলবে। ঠিক আছে, ডান। আর তুমি নোট খাতায় চাইলে এগুলো তুলতে পারো। আমি যা হাতে লিখি এগুলো তুমি তুলতে পারো, তোমার মনে থাকবে আমি কেমনে বুঝাইছিলাম। যেমন যে দেখো হোমিওস্টেসিসের বাণীটা কি, এ দেখো আমি পাশে লিখে দিছি, হোমিওস্টেসিসের মিনিংটাকে আমি পাশে লিখে দিছি। এগুলো তুমি নোট খাতায় লিখে রাখতে পারো যে ভাইয়া এইভাবে বুঝাইছিল। দ্যাটস ইট। তো আমরা আজকে এটুকুই থাকবো। কোষবিদ্যা এগুলোর মধ্যে আমরা এখনই ঢুকবো না, এগুলো আমরা পরে যাবো। চলো একটু প্রশ্ন প্র্যাকটিস করি। জীবের মৌলিক গঠনগত কার্যকরী একককে কি বলে? কোষ বলে। জীবের মৌলিক এবং গঠনগত কার্যকরী একককে কি বলে? কোষ বলে। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? স্নায়ু কোষ বা নার্ভ সেল, 1.37 মিটার লম্বা। 1.37 মিটার লম্বা। এটাকে বলা হয় মোটর নিউরন। এটাকে কি নিউরন বলা হয়? মোটর
নিউরন। কেন মোটর নিউরন বলে গেলে আমি পরে আলোচনা করব। ওকে, কোষ নামকরণ করেন কে? রবার্ট হুক। হুক সাহেব। কোষ নামকরণ করেন কে? রবার্ট হুক। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করছে, অ্যান্টনি ভন লিওনুক সজীব কোষ আবিষ্কার করছে। জীববিজ্ঞানী রবার্ট হুক কেন বিখ্যাত? কেন বিখ্যাত? সেল শব্দের প্রবর্তক, দ্য ইনভেন্টর অফ দ্য সেল। ওকে, আধুনিক কোষবিদ্যার জনক কে? এটা আমরা এখনো পড়ি নাই। আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সয়েনসন। কোন বিজ্ঞানীকে কোষবিদ্যার জনক বলে? এটা আমরা এখনো পড়ি নাই, এটা আমরা পরে পড়বো। কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। আগের দুটো আমরা এখনো পড়ি নাই, পরে পড়বো। ঠিক আছে, তো এই হচ্ছে কথাবার্তা। তা মাঝখানে আমরা কিছু জিনিস পড়লাম না, কিছু জিনিস আমরা মাঝখানে পড়ি নাই, সেগুলো আমরা পরে পড়বো। ওইগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি আপাতত স্লাইড থেকে, নেক্সট ক্লাসে পড়বো এগুলো আমরা। ওকে, ডান। তাহলে আজকের পর আমাদের এখানে শেষ। আজকে আমাদের 23টা স্লাইডের মধ্যে পড়া সীমাবদ্ধ থাকলো। তাহলে লাস্টে যে আমি একটু সামারি করে দিই আজকে আমরা কি কি পড়লাম, কি কি মনে রাখতে হবে। সামারি ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জানছি যে কোষের 3টে জিনিস থাকতে হবে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। কোষ হচ্ছে গাঠনিক এবং কার্যকরী একক। কোষের মধ্যে আমরা জানছি রবার্ট হুক আবিষ্কারক 1665 সাল, তিনি সেল শব্দটা আবিষ্কার করছেন। ক্ষুদ্র প্রকোষ্ঠ থেকে মাইক্রোগ্রাফিয়া নামকরণ, মাইক্রোগ্রাফিয়া বইয়ের মধ্যে তিনি এটা লিখছেন। তারপরে আমরা পড়ছি এগুলো লাগবে না, এগুলো লাগবে না, মাইক্রোগ্রাফিয়া এগুলো পারবো, এগুলো পারবো। অ্যানিমিনিকুল নামটা কে দিচ্ছেন? অ্যান্টনি ভন লিওনেক দিচ্ছেন, এবং তিনি হচ্ছেন ফাদার অফ মাইক্রোবায়োলজি। এরপরে হচ্ছে আমরা দেখছি উট পাখির ডিম সব থেকে বড় কোষ, তুলার কোষগুলো কোষ, মানুষের নিউরন সব থেকে বড় কোষ। অ্যান্টনি ভন লিওনহুক সর্বপ্রথম লিভিং সেল দেখছেন। বিজ্ঞানী ম্যাক্স এবং নল, আর্নেস্ট রুস্কা এবং ম্যাক্স নল ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছেন। ঠিক আছে, তোমাদেরকে একটা ভিডিও দেখাইছি, ওই ভিডিওতে অবশ্যই ক্লাসের শেষে চলে যাবা এবং কমেন্ট করে আসবা পুরো ভিডিওটা দেখে। তারপরে তোমাদেরকে এগুলো দেখাইছি, এগুলো তো তোমরা জাস্ট এমনি পড়বা, এগুলো নোট খাতায় তোলার মধ্যে কিছু নাই। ডি রবার্টিসের সংজ্ঞাটা নোট খাতার মধ্যে তুলে রাখবা। ঠিক আছে, এরপরে কোষের বৈশিষ্ট্য তোমাদেরকে পড়াইছি, কোষের বৈশিষ্ট্য এগুলো তুলে রাখবা তোমাদের নোট খাতার মধ্যে। এরপরও আচ্ছা, এটাও তোমাদের পড়াই নাই, এটাও তোমাদের পড়াই নাই, নেক্সট ক্লাসে পড়াবো এটা ইনশাল্লাহ। ওকে, এবার কয়েকটা প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করে দিচ্ছি। আজকে আমাদের তোমরা 22টা স্লাইড এর মধ্যে আমাদের শেষ হয়েছে। আচ্ছা, শেষ করার আগে তোমাদের আমি আরেকবার একটু বলে রাখবো, আমাদের নেক্সট ক্লাস রবিবারে, এবং অবশ্যই তুমি এই ভিডিওটা দেখবা, মাইক্রোস্কোপে ভিডিওটা দেখবা, এখনই দেখে কমেন্ট করে ফেলবা যে কি। আচ্ছা, আর তোমাদের কি করতে হবে? তোমাদের কিন্তু নোট আপলোড করতে হবে, তাই না? নোট আপলোড করতে হবে। এখন বলতে পারো ভাইয়া নোট আপলোড করলে কি ভাইয়া পুরস্কার দিবেন? আবার হ্যাঁ দিব। আবার তোমার নোট আপলোড করবে না, আমি পুরস্কার দিব না, এটা কি হইতে পারে? তুমি নোট আপলোড করবা, কোন গ্রুপে নোট আপলোড করবা আমি তোমাদের একটু বলে দিচ্ছি, আবার দেখাই দিচ্ছি, ওয়েট। এই যে এই গ্রুপটার মধ্যে তোমার নোট আপলোড করবা। এবার কিন্তু সুন্দর নোট আপলোড করতে হবে, উল্টাপাল্টা নোট আপলোড করা যাবে না। ঠিক আছে, উল্টাপাল্টা নোট আপলোড করা যাবে না। এই যে এই গ্রুপটার মধ্যে তোমার নোট আপলোড করবা। ঠিক আছে, এই দেখো, এই যে বায়ো মিশন এসএসসি 28 1.6K মেম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটার মধ্যে তোমরা কি করবা? এই গ্রুপের মধ্যে তোমার নোট আপলোড করবা। ঠিক আছে, এবং নোটের কোনো একটা জায়গায় লিখে দিবা যে তুমি সাইকেল 1-এর স্টুডেন্ট, বা ধরো পেড কোর্সের স্টুডেন্ট, তাহলে আমি বুঝবো না তুমি পেড না ফ্রি। হ্যাঁ, আর ক্লাস কেমন লাগলো এগুলো তো এগুলা বলতে পারো, না বলতে পারো, এগুলো নিয়ে এখন বলার মতো কিছু নয়। তোমাদের ক্লাস আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, আমি জানি। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ। রবিবার আমাদের তোমাদের ক্লাস হবে একসাথে। রবিবার আমরা প্রথম কোষের সৃষ্টি কি আমরা সেটা দেখবো, কোষ তত্ত্ব দেখবো, আর অনেক নতুন কিছু দেখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। ক্লাসের পিডিএফ, আচ্ছা ভাই ভালো কথা, ক্লাসের পিডিএফ সব পেয়ে যাবা টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করে ফেলো। ক্লাসের পিডিএফ এভরিথিং যা কিছু আছে সব টেলিগ্রাম গ্রুপে পাবা।